কবিতার সঙ্গে, কবিতা আবৃত্তির সঙ্গে জড়িয়ে থাকি, তারা ওনার কবিতা শুনেছি, ওনার কবিতা পাঠ আবৃত্তি সবই আমরা শুনেছি। কিন্তু আজকে উনি একটি গুরু দায়িত্ব পালন করবেন, সেটি হচ্ছে যে আবৃত্তি করতে গেলে যে সমস্ত দিকের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয় সেই সমস্ত দিকগুলি নিয়ে তিনি আলোকপাত করবেন। এবং সব থেকে বড় কথা যে এটি এই কারণে গুরুত্বপূর্ণ যে ছাত্রছাত্রীদের আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, কারণ তাদের সিলেবাসে স্কিল এনহ্যান্সমেন্ট একটি পর্যায়ে রয়েছে, সেখানে আবৃত্তি একটি অংশ পাঠ্যসূচিতেই রয়েছে। ফলে এর আলোচনা কিছুটা হয়তো গুরুগম্ভীর হয়ে উঠতে পারে। আবার একই সঙ্গে আমরা রত্নাদির কাছে আবেদন রেখেছি যে তিনি আমাদের একটু কবিতা পড়েও শোনাবেন, ফলে আলোচনাটি আকর্ষণীয় হবে, এতে কোনো সন্দেহ নেই। রত্নাদি সম্পর্কে বলাটা আমার পক্ষে একেবারে একটা হাস্যকর ব্যাপার, কেননা রত্নাদি এত পরিচিত মানুষ, বঙ্গদেশে এমনকি বাংলাদেশেও তার ভালো পরিচিতি রয়েছে। তিনি দীর্ঘ 4 দশক ধরে এই বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, 3 দশক ধরে যুক্ত আকাশবাণী, দূরদর্শন এবং বেসরকারি বহু বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে। এছাড়া তিনি বিভিন্ন স্থানে অনুষ্ঠান পরিকল্পনা করেছেন, বিশেষ করে দূরদর্শন বা আকাশবাণীতে তো বটেই, এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলিতে তিনি বহু অনুষ্ঠান পরিকল্পনাও করেছেন, উপস্থাপনও করেছেন, এবং সেগুলি বেশ আকর্ষণীয় এবং উদ্দীপক হয়েছে। যারা শুনেছেন তারা জানেন। এবং পারিবারিক পরিবেশ এবং নিয়মিত চর্চা, তার মধ্যে দিয়ে তিনি আজকে বঙ্গদেশে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন আবৃত্তি শিল্পে। আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনবো। তার আগে আমরা একটুখানি আনুষ্ঠানিক পর্বে ঢুকবো, যেখানে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবেন আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভদ্র। তাকে আমি অনুরোধ করব তিনি অনুষ্ঠানের শুরুতে যদি কিছু বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। নেতাজি নগর কলেজের পক্ষ থেকে সবার প্রথমে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শ্রীমতী রত্না মিত্রকে আমার নমস্কার জানাই। একই সঙ্গে বাংলা বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে যে আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে এবং যার মুখ্য বিষয় হচ্ছে আবৃত্তি, বারংবার পাঠ ও অভ্যাস, এই বিশেষ আলোচনা চক্রে যারা যেসব ছাত্রছাত্রী, কলেজের অধ্যাপক এবং বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং অন্যান্য কলেজের অধ্যাপক অধ্যাপিকা যারা এসছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাই। এই আবৃত্তি যে শব্দটা আর কি, ছোটবেলায় আমরা আবৃত্তি বলতাম, তার পরবর্তীকালে অনেক বেশি বয়সে এসে এই বলতে আমার কোনো অসুবিধেই নেই। এই মুহূর্তেই যে অগ্নিমিত্র স্যার আমাদেরকে বললেন, এই ওর কাছ থেকেই আমি এই উচ্চারণটা নিজে নিজেই শুধরে নিয়েছি, আর কেউ শুধরে দেয়নি, এবং ওকেই বলতে শুনেছি আর কি মূলত। এবং প্রথমেই যে আবৃত্তির মধ্যে যে আমাদের উচ্চারণের বিষয়টা রয়েছে এবং কোন শব্দের উপর আমরা জোর দিলে তার মানে বিভিন্ন শব্দ মাধ্যমে তো একটা জিনিস বিষয়বস্তুর কাঠামো গড়ে ওঠে, এবং কোন শব্দের উপর জোর দিলে, কোথায় জোর দিলে বা কিভাবে উচ্চারণ করলে বিষয়টা আমাদের কাছে এক এক রকম ভাবে মানে গিয়ে দাঁড়ায় আর কি, সেটা আমাদের সত্যিকারেরই আমরা যখন শুনি তখন বুঝতে পারি, কিন্তু যখন এমনি নিজেরা পাঠ করি তখন অজান্তে এমনিতেই পাঠ করি, ভালো লাগার আনন্দে পাঠ করি। কিন্তু একটু গভীর ভাবে ভাবলে যদি উচ্চারণ একটু কোথাও জোর দেওয়া যেতে পারে, কোথায় একটু কম জোর দিলে হয়, সঠিক উচ্চারণ, এগুলোতে আবৃত্তি একটা তার গুণগত মানে পৌঁছায়, উৎকর্ষতায় পৌঁছায়, এবং সেই বিষয় খোঁজার জন্য, জানবার জন্য আমাদের বাংলা বিভাগ এবং আইকিউএসি বলতে বাধা নেই, সঠিক ব্যক্তিকেই
চয়ন করেছেন এবং আমরা তার কাছ থেকে এই বিষয়ে শুনে সমৃদ্ধ হব, ঋদ্ধ হব। সুতরাং এই বিভাগের এই বিশেষ আলোচনা চক্র ভালো হোক, সবাই ভালোভাবে আমরা শুনি, যার ফলে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবারে বক্তব্য রাখবেন আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর অধ্যাপক পিনাকি রঞ্জন দে। তাকে আমি একটু অনুরোধ করছি দু একটি কথা বলার জন্য। মাননীয়া শ্রীমতী রত্না মিত্র আজকের আমাদের বক্তা মানে তিনি এই বিষয়ে মানে বর্তমানে আমি অগ্নিদার মুখে শুনছিলাম যারা আবৃত্তি জগতের প্রচিতযশা ব্যক্তি, যাদের আবৃত্তি শুনে আমরা ভালো লাগে এক কথায় বলতে গেলে, তাদের মধ্যে আমি শুনছিলাম অগ্নিদার মুখে, আমিও শুনেছি মাঝে মাঝে ওনার আবৃত্তি, অন্যতম প্রধান। তো আমি প্রথমেই তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কলেজে আইকিউএসির তরফ থেকে, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়েছেন। এবং আজকের যারা এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করছেন, বিভিন্ন কলেজ বা অন্যান্য জায়গা থেকে যারা তাদের সময় এখানে দিয়েছেন, এবং ছাত্রছাত্রী বা গবেষক গবেষিকা অনেকেই আছেন, তাদের প্রত্যেককেই আমি আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, বাংলা বিভাগ বা আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট এনারা যে অনুষ্ঠানগুলো অর্গানাইজ করছে, প্রত্যেকটার কিন্তু একটা প্রায়োগিক তাৎপর্য আছে। আমি এদের প্রত্যেকটা অনুষ্ঠান নিবিষ্টভাবে শুনি এবং ওই যে মনের ভালো লাগার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি ফিল করি। কখনো এটা মনে হয় না যে আর ভাল লাগছে না, ছেড়ে চলে যাই। বা এই ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করার একটা সুবিধা আছে, যদিও এটা প্রকাশ্যে বলা উচিত না, ওই ডিভাইসটা অন করে অন্য কাজও করা যায়। তো কিন্তু এদের অনুষ্ঠানগুলো শুনতে আর অন্যদিকে মন থাকে না। এতটাই প্রাণবন্ত বিষয়ের লোক না হয়েও তারা এমন মানে অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স পার্সনদের তারা ইনভাইট করেন, যাতে নাকি বিষয়ের লোক না হলেও আমরা কিন্তু ওই যেটাকে বলে বুঁদ হয়ে বসে থাকা ভালো লাগা, সেটাকে আমরা অনুভব করি। এজন্য আমি বাংলা বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটা অনুষ্ঠান প্রাণবন্ত হয় এবং এর জন্য যেমন তাদের কৃতিত্ব আছে, যারা আসছেন, যারা বক্তা, যারা আমাদের কথা শোনান, তাদেরও বিশেষ দক্ষতার আমি পরিচয় পাই। তো আমি আশা করব আজকের অনুষ্ঠানটাও, আশা কেন আমি নিশ্চিত সেটাও আমি হবে। আবৃত্তি প্রসঙ্গে যদিও আমি লেম্যান, আমি একটা কথা একটু আজকে ভাবছিলাম, ওই কি বলতে হবে সেটা যখন ভাবি, তখন এই আবৃত্তির বিষয়ে একটু ভাবছিলাম যে আবৃত্তিকার যিনি, বাচিক শিল্পী যিনি, আমার যেটা মনে হয় তিনি কবি বা রচয়িতার যে সৃষ্টি, তাতে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন। তার উচ্চারণ, তাতে তার প্রকৃত স্বরক্ষেপণ করে কবিতাতে কবি বা রচয়িতা যে বিষয়টা নিয়ে বা যে মানুষটা নিয়ে বা যে পার্সপেক্টিভটা নিয়ে তিনি কবিতাটা লিখেছেন বা রচনা করেছেন, যখন একজন আবৃত্তিকার সেটাকে আবৃত্তি করছেন, বাচিক শিল্পী যখন আবৃত্তি করছেন, তখন যেন আমরা মনে হয় যে সেই মানুষটা বা সেই বিষয়টা, যে বিষয় নিয়ে কবিতাটা রচনা করা হয়েছে বা আবৃত্তিটা রচনা করা হয়েছে, সেই মানুষটাই যেন কথা বলছে। সুতরাং সেই ভাবটা প্রকৃত তুলে ধরার ব্যাপারটা শ্রোতার কাছে, এটা কিন্তু আবৃত্তিকারের, বাচিক শিল্পীর একটা বড় ভূমিকা। সেই মানুষটাই যেন কথা বলছেন। সুতরাং তার মনের কথাটা কতটা শ্রোতার মনে ঝড় তুলবে, কতটা ছোঁবে তার মনকে, সেটা কিন্তু ওই বাচিক শিল্পীর ওপর অনেকাংশে নির্ভর করে। তো সেই কথাটাই আমি ভাবছিলাম যে রচয়িতার সৃষ্টিতে প্রাণ প্রতিষ্ঠা করার কাজটার সাফল্যের সঙ্গে করার ক্ষেত্রে কিন্তু যিনি আবৃত্তি করছেন, বাচিক শিল্পী, তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রতিটা বিষয় বাংলা বিভাগ একটা প্রায়োগিক তাৎপর্য আছে। অগ্নিদা যেটা বলছিল
যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কাজে লাগবে, তাদের সিলেবাসে অন্তর্গত। তো এটাই তো দরকার। আমরা আজকের দিনে একটার পর একটা ওয়েবিনার হচ্ছে কোভিড রিলেটেড ইস্যু নিয়ে, নিশ্চয়ই এগুলোর দরকার আছে, এ ব্যাপারে সচেতনতার অবশ্যই প্রয়োজন। কিন্তু আগামী দিনে আমাদের বেঁচে থাকা রসদ হিসাবে যদি আমরা পজিটিভ কিছু ভাবতে চাই, যে আগামী দিনে আমাদের বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে, তার জন্য কিন্তু এই আবৃত্তির প্রয়োজন আছে, তার জন্য কিন্তু ঠাকুরবাড়ির গানের প্রয়োজন আছে, তার জন্য কিন্তু রবীন্দ্র নাটকের সাফল্যের বা ব্যর্থতা বা তার বিভিন্ন দিকগুলো ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। এগুলো কিন্তু এই করোনার সঙ্গে যুদ্ধের বিরুদ্ধেও আমাদের কিন্তু আগামী দিনে বেঁচে থাকার রসদ। সুতরাং বাংলা বিভাগ যে টপিকে বিভিন্ন আলোচনাগুলো প্রথিতযশা ব্যক্তিদের আমন্ত্রণ করে প্রাণবন্ত করে আমাদের সামনে উপস্থাপন করে, এগুলো সবগুলো থেকেই আমরা কিন্তু আগামী দিনে লড়াই করার মনের জোর পাই, বেঁচে থাকার রসদ পাই। আমি বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা কথা আমি শেষকালে বলবো, আইকিউএসি আয়োজন করছে, তো এটা ভালো, খুব ভালো কথা। কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে চাই আমাদের কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটর হিসাবে, যে আমাদের এই যে অগ্নিদা, শাশ্বত বা আরো অন্যান্য আইকিউএসির মেম্বাররা প্রত্যেকে অ্যাক্টিভলি যে অনুষ্ঠানগুলো অর্গানাইজ করছে, অ্যাজ আইকিউএসি মেম্বার, অ্যাজ ডিপার্টমেন্টাল মেম্বার, অ্যাজ টিচার, অ্যাজ দি পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, এই প্রত্যেকের যৌথ প্রচেষ্টার ফলেই কিন্তু আমাদের আইকিউএসি, আমাদের কলেজের আইকিউএসি যথাযথ পদক্ষেপগুলো একটা ইনস্টিটিউশনের কোয়ালিটি ইনক্রিমেন্টের জন্য যে কাজগুলো করা উচিত, ছাত্রদের প্রকৃত সার্ভিস দেওয়ার জন্য, ছাত্রদের ভ্যালু এডিশন করার জন্য, ছাত্রদের আগামী দিনে কাজে লাগবে এরকম অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রকৃত আইকিউএসি স্পিরিটটা বজায় রাখার চেষ্টা করছি। সুতরাং I feel proud of our IQAC members as the IQAC coordinator of our college. আমি শেষ করছি আজকের বক্তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে, আমাদের যারা আজকের যারা পার্টিসিপেন্ট তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য এই কামনা করে, এই শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করব। নমস্কার। ধন্যবাদ পিনাকিকে। অনুষ্ঠান শুরুর আগে একটা মুখবন্ধ তৈরি করার চেষ্টা পিনাকি সবসময় করে, এক্ষেত্রেও করেছেন। এবারে মূল আলোচনায় আমরা ঢুকবো। বর্ষণ করবেন, ফলে বিষয়টি একটু সতর্কভাবে সাবধানেই করতে হবে। আমি সমস্ত শ্রোতা যারা রয়েছেন, শ্রোতৃমণ্ডলী যারা রয়েছেন, তাদের অনুরোধ করছি, হ্যাঁ, এই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, নির্বাচিত প্রশ্ন আপনারা রাখবেন। আমাদের দুজন অধ্যাপক আছেন, একজন বাংলা বিভাগের অধ্যাপিকা সুজাতা মিত্র এবং জার্নালিজম ও মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সাদ্দাম হোসেন। তারা আপনাদের সাহায্য করবে, তারাই আপনাদের প্রশ্ন তুলে নিয়ে আসবে রত্না মিত্রের কাছে। রত্নাদিকে আমি অনুরোধ করব যে তিনি তার বক্তব্য পরিবেশন করবেন। এখন তাকে অনুরোধ করছি তিনি তার বক্তব্য পরিবেশন করুন। নমস্কার। নেতাজি নগর কলেজের বাংলা বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে আয়োজিত এই যে আন্তর্জালিক আলোচনা চক্র ও কর্মশালার আমাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আনন্দিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমার না খুব নতুন নতুন কাজ করতে ভালো লাগে। আজকে যে অভিজ্ঞতার মুখোমুখি আমি হচ্ছি, এই যতদিন ধরে লকডাউন চলছে অজস্র অনলাইন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানের থেকে আজকের দিনটা একেবারে অন্যরকম। সেদিক থেকে আমার খুব আনন্দ যে এরকম একটা নতুন কাজের অভিজ্ঞতা কেমন হয়। তবে হ্যাঁ, আজকের জিনিসটি যেহেতু কর্মশালা, শুধুই একটি আলোচনা চক্র নয়, অতএব আমি যাদের দেখতে পাচ্ছি না কিন্তু যাদের উপস্থিতি অনুভব করছি, তাদেরও সক্রিয় সহযোগিতা থাকলে তবেই একটি সার্থক কর্মশালা বা আজকের দিনের আলোচনা চক্র হতে পারে। আমি চেষ্টা করছি, কতটা সফল হব জানি না। আজকের বিষয় হচ্ছে
আবৃত্তি, বারংবার পাঠ, অভ্যাস। আমরা কথা শুরু তো নিশ্চয়ই এখানেই করব, কিন্তু এরপর আমরা এটাই আমাদের আলোচনার বৃত্ত হবে না। এই বৃত্ত থেকে তারপর আমরা বৃহত্তর বৃত্তের দিকে এগোবো। এই যে একটি প্রচলিত কথা আছে, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। এই কথাটা কেন এসেছিল, কেন বলা হয়েছিল যে আবৃত্তিকে সমস্ত শাস্ত্রের বোধের থেকেও উপরে বলা হয়েছিল, কবে বলা হয়েছিল এবং কেন বলা? এই কথাটি এসেছে বৈদিক সময়ের পর। বৈদিক সাহিত্যে, আমাদের বৈদিক সাহিত্যে যে ঋগ্বেদ তৈরি হয়েছিল, সেই সময় ঋষিরাই কবি, তারাই কবিতা রচনা করতেন, সেটা মুখে মুখে রচনা করতেন। তখন লিপি আবিষ্কৃত হয়নি, কাজেই যেটা তারা সৃষ্টি করছেন তাদের সেই সৃজনকে ধরে রাখার একটি মাত্র উপায় ছিল তাকে বার উচ্চারণ করা, কারণ আর তো কোনো প্রযুক্তি নেই যাতে ধরে রাখবেন, এমনকি লিপিও নেই যে লিখে রাখবেন। অতএব তারা বার নিজেরই সৃষ্টিকে নিজে উচ্চারণ করতেন। তারপর যখন তারা শিষ্যদের পেলেন, ছাত্রদের পেলেন, তখন এই উচ্চারণ করা জিনিসকেই তারা ছাত্রদের মধ্যেও দিচ্ছেন। তারাও বার উচ্চারণ করে তাকে শ্রুতিতে শ্রুতিতে মানে কর্ণে ধারণ করছেন। শ্রুতির থেকে তারপর শ্রবণ, তারপর মনন, তারপর নিদিধ্যাসন। প্রথমে তারা শুনছেন, তারপর সেটা মস্তিষ্কে নিচ্ছেন এবং সেটা অনুধ্যান করছেন। শুধু মাথায় নিলেই তো হয় না, তারপর তাকে ভাবতে হয়। এই যে সমস্ত প্রক্রিয়াটা মৌখিক, সেখানে কোথাও কোনো লিপি নেই, কোথাও লিখে রাখার জায়গা নেই। বেদের সময় শুরু হওয়ার 2000 বছর পর্যন্ত কোথাও কোনো লিপি আবিষ্কৃত হয়নি। 2000 বছর ধরে শ্রুতি মাধ্যমেই কিন্তু বিষয়টি চলেছে, প্রবাহিত হয়েছে, এবং শ্রুতিতেই মানুষ ধরে রেখে তার সমস্ত কার্য নির্বাহ করেছে। এবার শ্রুতিতে ধরে রাখতে গেলে, শ্রুতিতে আমি গ্রহণ করলাম, তারপর যদি তাকে মননে নিতে চাই, বারংবার পাঠ ছাড়া আর কোনো উপায় কিন্তু আমাদের নেই। ঠিক সেই কারণেই এই কথাটা বলা হচ্ছে আবৃত্তি বারংবার পাঠের বিষয়। আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। বোধ তুমি করবে, একটা শাস্ত্রের বিষয়ে তোমার অনুভব, তোমার বোধ তুমি তৈরি করবে, কিন্তু তার আগে তো তোমাকে বিষয়টা ধারণ করতে হবে। তোমার মাথা থেকে যদি শব্দগুলোই বেরিয়ে যায়, তাহলে তুমি কাকে নিয়ে তোমার চিন্তা মনন এটা করবে? অতএব বোধের আগেও হচ্ছে তোমার আবৃত্তি। সেটা করো, সেটা করে তোমার মধ্যে আত্মস্থ করো বিষয়টি, এবার তাকে নিয়ে তোমার বোধ আরো বেশি জারিত হবে, তারপরে তুমি গভীর অনুধ্যান, গভীর মননে যাবে। এইটি হচ্ছে আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী, এই কথার অর্থ। আবৃত্তি শব্দটি কিভাবে তৈরি হয়েছে? এই উপসর্গ, বৃত মানে একটি ধাতু, বৃত মানে হচ্ছে হওয়া, আর তার উত্তরে যে প্রত্যয়টি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ক্তি, কয়তয় হ্রস্বই, ক্তি প্রত্যয়। আবৃত্তি বিশেষভাবে হওয়া। মানে হচ্ছে এখানে হচ্ছে উপসর্গ। এই উপসর্গের মানে হচ্ছে সর্বতোভাবে, সম্পূর্ণভাবে, সর্বাঙ্গীন রূপে হওয়া। কি হওয়া? আত্মস্থ হওয়া, স্মৃতিধার্য হওয়া। এটি হচ্ছে আবৃত্ত। আজকের দিনে আমরা এই আবৃত্তি শব্দটি বললেই আমরা তাকে যুক্ত করে দিই কবিতার সঙ্গে, যে কারণে আবৃত্তি বললেই মনে হয় যে কবিতার কথা বলা হচ্ছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি, সে সময় যাই উচ্চারিত হচ্ছে তাই হয়তো অগ্নি নীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বীজম হোতারং রত্নধাতমম। এই যে বৈদিক উচ্চারণ, ওদের 3টি স্বর ছিল, আমি ওদের মতন করে উচ্চারণ করতে পারছি না বা করছিও না। সেটা হচ্ছে উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। এই 3টি স্বর বেদের সময় ছিল। আজকে যেমন আমরা 7 সুরে গান করি, সারেগামাপা ধা নি সা, সেই সময় ছিল 3টি মাত্র স্বর, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। এই স্বরে ঋষি কবি যারা,
তারা মন্ত্র রচনা করতেন, এই স্বরেই তারা বারবার আবৃত্তি করতেন, এই স্বরে ধারণ করেই ছাত্ররা সেটি পেত, তারা সেটি পড়তো এবং তার মধ্যে দিয়েই বেদের পঠন পাঠন এগিয়ে চলেছে। এই হচ্ছে আবৃত্তি, বারংবার পাঠ এবং অভ্যাস। কিন্তু তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, শুধুমাত্র কবিতার জন্যেই আবৃত্তির প্রয়োজন কিন্তু নয়। যে কোনো বিষয় আমরা যদি সেটি আমাদের মধ্যে আত্মস্থ করতে চাই, সেটা যে কোনো পাঠ হতে পারে, আমরা যে কোনো বিষয়, মানে আমি বলছি যে কোনো সাবজেক্ট অর্থে, ইংরেজি, বাংলা, হিন্দি, ভূগোল, ইতিহাস বা আরো 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 যত রকম বিষয়, নানান রকম ছড়ানো বিষয় রয়েছে, যে কোনো বিষয়ের যে কোনো কিছু আমি যদি সেটা আমার মধ্যে আত্মস্থ করতে চাই, বারংবার আবৃত্তি করা অর্থাৎ বারংবার পড়া, সেটাই আমাকে এই কাজে সাহায্য করে। আবৃত্তির সঙ্গে শুধুমাত্র কিন্তু কবিতার যোগ নেই। কিন্তু অনেক সময় হয় না যে সময় প্রবাহে অনেক অর্থ যেমন ব্যক্ত হয়, অনেক অর্থ সংকুচিত হয়, ঠিক সেরকমই সংকুচিত হয়ে আজকে কিন্তু আবৃত্তি শব্দটির সঙ্গে লগ্ন বা সম্পৃক্ত হয়ে গেছে কবিতাই শুধু। ও আবৃত্তি করে, তার মানে তো সে কবিতা বলে, এই ভাবনাটি রয়ে গেছে মানুষের মধ্যে। কিন্তু তা তো নয়, শুধু যে আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে, এই বিষয়ের কাছে গেলে বোঝা যায় যে আবৃত্তি শুধুমাত্র কবিতার সঙ্গে সম্পৃক্ত নয়, আবৃত্তির ক্ষেত্র অনেক বড়। যে কোনো জিনিস মানুষ যেটা মনে রাখতে চায়, সেটা বারংবার সে উচ্চারণ করে, সেটাই আবৃত্তি। এবার কবিতার সঙ্গে যখন তার সংযোগ হয়েই গেল, এবং আজকে যখন মানুষ কবিতার সঙ্গেই আবৃত্তিকে সংযুক্ত করছেন, তাহলে আমরা আবৃত্তি করতে গেলে কোন কোন বিষয় নিয়ে চিন্তা করি বা ভাবি, বা কোন কোন বিষয়ের দিকে খেয়াল করা উচিত? প্রথমেই একটি কথা আসে, কণ্ঠ। হ্যাঁ, নিশ্চয়ই কণ্ঠ। কেউ যখন কোনো কিছু বলতে চান, কারুর কাছে বলতে চান, শুধু নিজের জন্য বলেন না, তখন তো কণ্ঠর মাধ্যমেই উচ্চারিত হয় কথাগুলো, কণ্ঠস্বরের মাধ্যমেই অন্যকে সেটা পৌঁছে দেওয়া হয়। অতএব আমার কণ্ঠটি সুললিত হলে খুব ভালো কথা, কিন্তু সুললিত যদি নাও হয়, তার কণ্ঠের সতেজতা এমন হওয়া বাঞ্ছনীয় যাতে আমার কণ্ঠটি অন্যের কাছে পৌঁছে যেতে পারে। আমি ভীষণ মিনমিন করে, আমি খুব মিনমিন করে বলতে লাগলাম, খুব মিনমিন করে আমি রবীন্দ্রনাথের, ধরা যাক খুব চেনা একটি কবিতা আমি রবীন্দ্রনাথের বলছি, কেন মনে হচ্ছে সমস্ত কিছু থেমে যাচ্ছে, সেই জিনিসটা আমি এরকম করে বলতে চাইছি। এটা আমি নিজের জন্য ঘরে বসে বলতেই পারি, কিন্তু যদি আমি অনেকের জন্য বলতে চাই, তখন তো আমাকে বলতে হবে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামে। এইটুকু যে বলতে হলো, কার জন্য বলতে হলো? আমার সামনে যদি একটিও মানুষ থাকেন তার জন্য। তার কারণ আমি আবৃত্তি করছি, যখন কবিতা আবৃত্তি করছি, শুধু আমার নিজের জন্য করছি না, আমি ঘরে বসে আমার জন্য পড়ছি না, অন্য কারুর জন্য পড়ছি। অতএব কণ্ঠকে তার চর্চা দিয়ে সতেজ করে তোলা, সুন্দর করে তোলা কিনা জানি না, সতেজ করে তোলা। অনেকে বলে আমার তো এরকম গলা নেই, আমি কি করে করব? গলা নেই না, গলার যে ক্ষমতা সেটাকেও বাড়ানো যায়। যেমন করে চর্চায় অনেক কিছু হয়, তেমনি যেমন আমরা বলি, তুমি যে কোনো একটা কবিতার লাইন নাও না, যেমন আজি এই প্রভাতে রবির কর, তুমি এই লাইনটিকে বিভিন্ন, এই হারমোনিয়ামের যেমন সা, রে, গা, মা, এই পর্যায়ক্রমে যে স্বর আছে, সেই এক একটা করে স্বরে তুমি কথাটা বলো, আজি এ প্রভাতে রবির কর, আজি এ প্রভাতে রবির কর, আজি এ প্রভাতে রবির কর, আজি এ প্রভাতে রবির কর। এইটা বলতে 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 তুমি তোমার কণ্ঠকে তুলে নিয়ে যাও,
আবার ঠিক এইভাবে এই একটি বাক্যের মধ্যে দিয়ে আবার তুমি কণ্ঠকে নামিয়ে আনো, এবং নামিয়ে আনতে আনতে, যেমন আজিয়ে প্রভাতে রবির কর বলছো, আজিয়ে প্রভাতে রবির কর, আজিয়ে প্রভাতে রবির কর, আজিয়ে প্রভাতে রবি করেও তো কথা বলতে হয়, ফিসফিস করেও তো কথা বলার প্রয়োজন থাকে, সেটাও তখন শিখতে হয়, সেটাও তখন জানতে হয়। কি জানতে হয়? কণ্ঠের ব্যবহারটা। তুমি এটা বলেছ, কেন বলেছ? এই কথাটা যখন কেউ বলছে তখন তার শ্রবণের মধ্যে তাকে দিতে হবে, তাহলে আমি কি করে দেব? কেমন করে বললে পরে আমার ফিসফিস করে কথাটাও একজনের কানে যাবে? এই এই আয়ত্তগুলোই হচ্ছে কণ্ঠের ব্যবহার। এবার আমার ভালো কণ্ঠস্বর নয় বলে আমি যদি থেমে যাই, তাহলে আমি একজনের কথা মনে করতে বলবো। কবিতার থেকেও গানের জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কণ্ঠ, একটি সুললিত কণ্ঠ বা একটি পৌরুষদীপ্ত কণ্ঠ। আমরা এমন একজন মানুষের গান শুনেছি, যার গান আমাদের আজও এই দীর্ঘ সময় পেরিয়েও মোহিত মুগ্ধ করে রাখে, কখনো কখনো পাগল হয়ে যাই তার গানে। তিনি শচীন দেববর্মন। যখন তিনি গানের জগতে এসেছিলেন তখন সকলেই তাকে বলেছিল, এ কণ্ঠ দিয়ে কিছু হয় না, এ কণ্ঠ পরিবেশনার কণ্ঠ নয়। তিনি কিন্তু হতোদ্যম হয়ে যাননি, তিনি কিন্তু স্বতন্ত্র একটি গায়কী তৈরি করেছেন। তার সমস্ত সীমাবদ্ধতাকে নিয়ে সেই সীমাবদ্ধতাকে উত্তীর্ণ হয়ে যাবার পথ তিনি নিজে খুঁজে বের করেছেন। যার কোথাও সীমাবদ্ধতা থাকবে, আমি বলি এটাকে প্রতিবন্ধকতা না মনে করে সীমাবদ্ধতা ভাবা যেতেই পারে। আমার গলাটা ওর মতন ভারী নয়, আমার গলাটা ওর মতো মিষ্টি নয়, নাই হতে পারে, কিন্তু তোমার যা আছে তোমার সেই কণ্ঠ সম্পদকে ব্যবহার করে দেখো তো কোন জিনিসটা ভালো শোনায়, কোন জিনিসটা তোমার তোমার আয়ত্তের মধ্যে আসতে পারে। সেইভাবে তোমার কণ্ঠকে ব্যবহার করে সেই রকম জিনিস নির্বাচন করে তুমি আস্তে আস্তে তোমার প্রত্যয়টা তৈরি করো তো নিজের মধ্যে। এইটা হচ্ছে কণ্ঠকে প্রস্তুত করা। কণ্ঠকে প্রস্তুত করা অর্থাৎ আমি যে কণ্ঠটি নিয়ে এসেছি, ঈশ্বরের দান যদি কেউ মনে করে, বা আমার জন্মসূত্রে পাওয়া কণ্ঠ, তাকেও কিন্তু মার্জনার মাধ্যমে, অর্থাৎ তাকে, যাকে রেয়াজ বলে, গানের যেমন রেয়াজ আছে কথা বলারও রেয়াজ আছে, সেই রেয়াজের মাধ্যমে আমরা কিন্তু সেই কণ্ঠকেও পরিশীলিত, পরিমার্জিত করে নিতে পারি। পরিশীলন পরিমার্জন কি করে? আমার কণ্ঠটি আজকে যেখানে পৌঁছচ্ছে না সেইখানে আমাদের নিয়ে যেতে পারে। সেটা কে পারে? পরিমার্জন, পরিশীলন। সেটা কিন্তু একদিনে হয় না, দিনে 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 প্রতিদিন নিজেকে সেই জায়গায় আনতে হয়, সেখানে নিতে হয়। কণ্ঠের পরে আসছে কি? উচ্চারণ। যার উপরে সবচেয়ে বড় ভর, সবচেয়ে বেশি ভর যে জিনিসটির উপর, সেটি হলো উচ্চারণ। কেন? উচ্চারণই হচ্ছে সেই দাঁড় পাখি যার উপর বসে থাকে। আমি যখনই কোনো কিছু বলছি কাউকে, সে কথাই বলি, কবিতাই বলি, নাটকই করি, গানই করি, আমার মূল বিষয়টা কিন্তু ভরটা হচ্ছে উচ্চারণ। সেই জন্য উচ্চারণ সম্পর্কে সচেতনতা যে কোনো শিল্প মাধ্যম, মানে সে যদি ইনস্ট্রুমেন্টাল কিছু কাজ না হয়, বা সে যদি মার্গসঙ্গীতের মানুষ না হন, তার কিন্তু উচ্চারণ বিষয়টি সম্পর্কে সচেতন, সতর্ক হওয়াটা খুব দরকার। আমাদের বাংলা ভাষার উচ্চারণ মূলত দাঁড়িয়ে থাকে আ শব্দটির ওপর, অর্থাৎ মুখটি খোলার ওপরে। যে যতটা মুখ খুলতে পারে, প্রয়োজনে বন্ধ তো করাই যায়, কিন্তু প্রয়োজন হলেই কিন্তু মুখ খুলে দেওয়া যায় না। সেই জন্য একটা আমাদের অনুশীলন সব সময় দরকার হয়, যাতে আমরা মুখটা খুলতে পারি। আগে একটা সময় ছিল, যখন আমাদের ছেলেবেলা ছিল, তখন আমাদের
জোরে জোরে পড়তে হতো, না হলেই অভিভাবকদের কাছ থেকে বকুনি খেতে হতো। জোরে জোরে পড়, হয়তো মা রান্নাঘরে সেখান থেকে শুনছেন, কিন্তু পড়াটা এতটাই জোরে পড়তে হবে মার কানে গলার আওয়াজটা যেন যায়। সেটা করে লাভ কি হয়েছে বড় হয়ে বুঝেছি, মুখটা খুলেছে। এই যে যাকে আমরা জ বলি, চোয়ালটা না খুলে গেছে। চোয়ালটা খুলে গেলে মুখের ভেতরে জিভটা নাড়াচাড়া করতে খুব সুবিধে হয়। আর জিভটা যত ইচ্ছে মতো নাড়াচাড়া করা যায়, প্রয়োজন মতো নাড়াচাড়া করা যায়, তত কিন্তু উচ্চারণটা স্পষ্ট হয়। এবার উচ্চারণটা স্পষ্ট তো শুধু হলে হবে না, জানতে হবে যে আমরা যে বর্ণগুলো উচ্চারণ করি, স্বরবর্ণ উচ্চারণ করি, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি, সেই উচ্চারণগুলো ঠিক জিভটা কোথায় লাগলে কোন উচ্চারণটা ঠিক হয়। সব জিভটা তো সমস্ত উচ্চারণের সময় এক জায়গায় গিয়ে লাগে না। একবার নিজেরা মনে মনে উচ্চারণ করে দেখুন, বা ছেলে মেয়েদের বলছি তোমরা উচ্চারণ করে মনে মনে উচ্চারণ করে দেখো তো। যখন র বলছো, র বয়সীর্ণ র, র র কথাটা যখন বলছো, তখন জিভটা কোথায় গিয়ে লাগছে দেখো। ধরো এই যে আমি যদি বলছি বর, ব ব বয়সীর্ণ র, বর, এই বর কথাটা যখন বলছি তখন জিভটা গিয়ে দাঁতের পেছনে লাগছে। এই বয়ের পাশে যদি বয়সীর্ণ র সরিয়ে দিয়ে ডয়সীর্ণ রকে আনি, বড় বলি, বড়, তখন জিভটা উল্টে গিয়ে কাকরায় বা মূর্ধায় লাগছে। তার মানে জিভটা বিভিন্ন জায়গায় সরে সরে নড়ে নড়ে আমাদের বিভিন্ন বর্ণের উচ্চারণ করে। এবার ইচ্ছে মতন সরা নড়া হলেই তো হয় না, এর কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। এক একটা বর্ণের বা বর্গের উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে। যেমন কোনটা কার স্থান, যেমন ক বর্গ, আমি সমস্ত বর্গের পঞ্চম বর্ণগুলোকে বাদ দিচ্ছি, মানে উ, ইয়, ন মানে মূর্ধন্য ণ, ন, ন, ম, এই অনুনাসিক যে পাঁচটা বর্ণ যেগুলো বলতে নাক দরকার হয়, এরা সবাই নাসিক ধ্বনি বা নাক দিয়ে বলা হয়। তাছাড়া যে চারটে করে বর্ণ ক খ গ ঘ চ ছ জ ঝ, এই হিসেবে ধরে বর্গ বলছি। ক বর্গের যে ক খ গ ঘ, এটা আমরা যখন উচ্চারণ করি তখন জিভটা নয়, শুধু গলাটা কাজ করে। মনে মনে একবার করে দেখুন, ক খ, খয়ে জিভটা একটু হালকা ব্যবহার হয়, কিন্তু মূলত যেটা লাগে গলা, ক খ গ ঘ, এটা এবং অ আ, এই দুটি স্বরবর্ণ আমরা যখন উচ্চারণ করি সেটা গলা দিয়ে উচ্চারণ করি, কণ্ঠ দিয়ে উচ্চারণ করি, তাই এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। এই কণ্ঠ বানানটি কিন্তু শুধু ক মূর্ধ নয়, ঠয় নয়, তাতে একটা জফলা আছে। জফলা মানে কণ্ঠে ভব ইতি কণ্ঠীয়, মানে কণ্ঠে থাকে, এই বর্ণগুলো কণ্ঠে থাকে, সেই জন্য কণ্ঠীয় উচ্চারণ, মানে বানানটা হচ্ছে ক মূর্ধ নয় ঠয় জফলা। তাহলে ক বর্গের চারটি বর্ণ এবং অ আ, এরা হচ্ছে কণ্ঠবর্ণ। চ বর্গের বর্ণনা নিজেরা মনে মনে উচ্চারণ করুন, চ, ছ, জ, ঝ। দেখুন জিভটা গিয়ে ঠিক দাঁতের পেছনে যে প্যালেটটা রয়েছে, মানে তালু যাকে আমরা বলি, তালু, সেখানে গিয়ে জিভটা লাগছে, চ, ছ, জ, ছ। এই জন্য এরা হচ্ছে তালব্য বর্ণ। শুধু এরা নয়, এর সঙ্গে যুক্ত হয়ে আছে কে, একটি ব্যঞ্জন যুক্ত হয়ে আছে, সে হচ্ছে তালব্য স। তাকে তো তালব্য দিয়েই আমরা বলছি, তালব্য স, অর্থাৎ চ বর্গের চ, ছ, জ, ঝ আর তালব্য স, এরা হচ্ছে তালব্য বর্ণ। এবার ট বর্গ, ট উচ্চারণ করে দেখুন, ট, ঠ, ড, ঢ, জিভটা উল্টে গেল, গিয়ে টাকরা বা মূর্ধা যেটা সেখানে লাগছে, এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। এবার ট এর সঙ্গেও কিন্তু
একটি ব্যঞ্জন যুক্ত আছে, সে কে? মূর্ধন্য স। স, মূর্ধন্য স এর যদি ঠিক ঠিক উচ্চারণটা হয় স, সে কিন্তু ট বর্গের সঙ্গে যুক্ত। এরা হচ্ছে মূর্ধন্য বর্ণ। তারপরে হচ্ছে ত বর্গ, ত, থ, দ, ধ। উচ্চারণ করে দেখুন, জিভটা গিয়ে দাঁতের পেছনে লাগছে। ত, থ, দ, ধ। এদের সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি ব্যঞ্জন, সে হচ্ছে দন্তস্ব। দন্তস্ব আমরা যখন বলছি দন্তস্ব, কিন্তু যদি এর একেবারে নির্ধারিত উচ্চারণটা হয় দন্তস্বয়, সেটা হচ্ছে স। স, সেই স এর উচ্চারণটার সময় জিভটা গিয়ে কিন্তু দাঁতের পেছনে লাগে। তাই দন্তস্ব এবং ত বর্গের যে চারটি বর্ণ, এরা মিলে হচ্ছে দন্ত বর্ণ। আর এরপর রয়েছে প। প হচ্ছে, সবাই লক্ষ্য কর, প, ফ, ব, ভ। প, ফ, ব, ভ। এরা দুজনে দুটি মাত্র ঠোঁটের মাধ্যমে আমরা প বর্গের বর্ণগুলো উচ্চারণ করি। এখানে সঙ্গে সঙ্গেই একটি কথা বলি, আমাদের বাংলায় একটা ফ আছে আর ইংরেজিতে একটা এফ আছে। অনেকেই বাংলা ফটা বলতে গিয়ে ইংরেজির এফটা বলেন। যেমন ফুল বলেন, ফুল, কিন্তু কথাটা কি ফুল? আমি যখন ফুল মুন বলছি তখন তো নিশ্চয়ই ফুল। কেউ যদি কাউকে রেগে গিয়ে বলে ইউ আর আ ফুল, তখন নিশ্চয়ই ফুল। কিন্তু কি চমৎকার ফুল ফুটেছে দেখো, তখন কিন্তু সেটা ফুল, তখন কিন্তু সেটা ফুল নয়। ফুলে ফুলে ছেয়ে আছে জায়গাটা, তখন কিন্তু ফুল। ফুলে ফুলে ছেয়ে আছে নয়। অর্থাৎ কেউ যদি বাংলা বলতে গিয়ে ফ বলেন, সেটা কিন্তু ভুল উচ্চারণ। এবার একটি খুব মানে মজার বিষয় আছে, যেমন একটা বাক্য আমি বলছি, শেষের সেদিন ভয়ঙ্কর। শেষে, যদিও কথাটা একদম ভয়ঙ্করের ভয় কাউকে দিতে চাইছি না, কিন্তু একটা বাক্য দেখানোর জন্য, শেষের সেদিন ভয়ঙ্কর। এবার একটু চিন্তা করে দেখলে আমরা দেখতে পাবো এতে সব রকম স আছে। শেষের তালবস মূর্ধন্য স, সেদিন দন্তস্ব, ভয়ঙ্কর। কিন্তু আমরা যখন এই কথাটা বলছি, তখন কি বোঝা যাচ্ছে এটা তালবস না দন্তস্ব না মূর্ধন্য স? সাধারণভাবে বাংলায় এটা বোঝা যায় না। সাধারণ বাংলায়, সাধারণ যে আমরা কথা বলি বাংলায়, সেখানে কিন্তু এই ডিস্টিংশন বা এই পার্থক্যটা কিন্তু নেই, যেমন আছে কোথায়? সংস্কৃতে। যেমন আমি বললাম আবৃত্তি সর্বশাস্ত্রাণাং, সর্ব দন্তস্ব বলেছি, শাস্ত্রাণাং এটা তালবস্য বলেছি, শাস্ত্রাণাং এটা মূর্ধন্য মূর্ধা ব্যবহার করেছি। বাংলায় কিন্তু দন্তন্য আর মূর্ধন্য ন এই ব্যবহারটা বাংলায় আমাদের নেই। তেমনি তিনটি স্বয়ের এমনি যখন সাধারণভাবে তারা ব্যবহার হয়, সেইভাবে তাদের কিন্তু উচ্চারণগত পার্থক্য হয় না। কিন্তু কোথায় হয়? যদি এই যে দন্তস্ব, সে যদি তার বর্গের কোনো বর্ণের সঙ্গে সংযুক্ত হয়, যেমন দন্তস্ব যদি ত বর্গের বর্ণের সঙ্গে সংযুক্ত হয়ে রাস্তা, কাস্তে, ভেস্তে, আস্তে এই কথাগুলো বলে, তখন কিন্তু তারা সবাই একদম সয়ের উচ্চারণে উচ্চারিত হয়। এবার আমি পাশাপাশি দুটো শব্দ বলছি, আস্তে আর আস্তে। দুটোর বানানের পার্থক্য কি? একটা হচ্ছে আ দন্ত শয় তয় একার, মানে তুমি আস্তে কথা বলো, তুমি আস্তে চলো। ইস, ব্যাপারটা একদম ভেস্তে গেল। কিন্তু যদি যখন বলা হচ্ছে তোমাকে আমি আসতে বলেছিলাম, তুমি আসনি তো, তোমাকে আসতে বলেছিলাম, তখন কিন্তু দন্তস্বয়ের উচ্চারণটা আসতে বলেছিলাম অনেকেই বলেন, সেই উচ্চারণটা কিন্তু ঠিক নয়।
সংযুক্ত হলে তখন তার উচ্চারণটা একেবারেই নিজস্ব চরিত্রে হয়। যেমন অনেকে বলেন পশ্চিম, নিশ্চিত, নিশ্চয়, কিন্তু চ বর্গের সঙ্গে যখন তালব্য উচ্চারিত হয়, সংযুক্ত হয়ে, তখন কিন্তু সে তার নিজস্ব চরিত্রে অর্থাৎ এসএইচ উচ্চারণ হবে। যেমন নিশ্চিত, পশ্চিম, পশ্চাৎ। কেমন? আবার মূর্ধন্য ষ যদি ট বর্গের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে, এমনি তো শেষের শব্দটাই বোঝা যায়নি মূর্ধন্য ষ এর উপস্থিতি, কিন্তু ট বর্গের সঙ্গে যদি সংযুক্ত থাকে, যেমন মিষ্টি, সৃষ্টি, কৃষ্টি, এই রকম ভাবে যখন থাকে, তখন কিন্তু এই যে কৃষ্টি, বৃষ্টি, এইটা মূর্ধন্য ষ নিজের চরিত্রে উচ্চারিত হয়। মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের। আর পঞ্চম বর্ণ যেগুলো, সেগুলো অনুনাসিক। যেমন পদ্ম, এই শব্দটা বলা, পদয়ময়, পদ্ম, এই শব্দটা উচ্চারণ করা হয়। সেরকম ভাবেই ন যেখানে আছে সেখানে একটু অনুনাসিক করে এই উচ্চারণটা আমরা করি। পঞ্চম বর্ণগুলোকে মূল উচ্চারণের সঙ্গে ধরা হয় না। এই বিষয়গুলো মাথায় রাখলে মোটামুটি উচ্চারণের ক্ষেত্রগুলো আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়। এরপর আছে ছন্দের বিষয়টি। ছন্দ এক বিস্তৃত জায়গা, বিশাল জায়গা, কিন্তু একটা জিনিস জানার দরকার আছে, যে আমরা যেমন ব্যাকরণ শিখে তবে ভাষা শিখি না, মানে অন্তত মাতৃভাষার ক্ষেত্রে তো তাই, আমরা ভাষাটি শিখি, তারপরে তার ব্যাকরণ জানি। অন্য ভাষা শিখতে গেলে তার পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু মাতৃভাষার ক্ষেত্রে তা হয় না। ঠিক তেমনি আমি বলি, ছন্দেরও একটা প্রাথমিক কান তৈরি হয়ে যাওয়াটা খুব জরুরি। সেটা কিন্তু কি ছন্দ, কেমন ছন্দ, কি ব্যাপার, সেটা জেনে বুঝে তবে নয়। কারণ আমাদের সামনে কেউ যখন একটা কবিতা দেয়, তখন কি বুঝে পড়ি খুব এটা কি, যেমন যখন ছড়া পড়ি আমরা, তখন কি খুব জেনে বুঝি, জেনে বুঝে এটা কি ছন্দ, কোথায় এটা ভাগ হচ্ছে, কি হচ্ছে, জেনে বুঝে পড়ি না। তার কারণ সহজাত আনন্দে আমরা কবিতা পড়ি। তা যখন পড়ি, তখন আগে ছন্দের কানটা তৈরি করতে হয়। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে যে কোনো জিনিস, সেটা যদি গতিময় হয়, সেটা যদি কোনো জিনিস সেটা যদি চলমান হয়, চলছে হয়, তাহলে তার চলার একটা গতি আছে। যে কোনো জিনিসের এই গতিটা কি দিয়ে তৈরি হয়? পা তোলা, পা ফেলার মধ্যে দিয়ে। যেমন আমরা এই যে বেঁচে আছি, আমাদের এই যে প্রাণের যে ছন্দটা, এই প্রাণের ছন্দটা কিসের উপর নির্ভর করে আছে? আমাদের প্রাণের ছন্দটা নির্ভর করে আছে প্রশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ফেলার মধ্যে। এই যে নিচ্ছি, এই যে ফেলছি, এত অগোচরে নিচ্ছি এবং ফেলছি, খেয়ালই থাকে না যে এটাই আমাদের জীবনটাকে ধরে রেখেছে, এটাই আমার সমস্ত টুকুকে ধারণ করে রেখেছে। যখন এখানে টান পড়ে, এই টান পড়লে তখন বুঝি যে এখানেই আমার আসল চাবিকাঠি। ঠিক তেমনি একজন মানুষ যখন গদ্য পড়ছেন বা গদ্য লিখছেন, গদ্যেরও একটা ছন্দ আছে, তারও চলার একটা ছন্দ আছে। আবার পদ্য যখন লিখছেন, তারও একটা চলার ছন্দ আছে। গদ্যেরও ছন্দ, পদ্যেরও ছন্দ, সবেরই ছন্দ, খালি তফাৎ কোথায়? পদ্যের ছন্দটার মধ্যে একটা খুব নিয়ম আছে, একটা খুব নিয়ম মেনে তার একটা তোলা পাড়া আছে বা একটা তরঙ্গ আছে, যেটা গদ্যের নিয়মিত নয়। গদ্যের ছন্দটা নিয়মিত নয়, সেই জন্য গদ্যের যে স্পন্দনটা, সেটা কবিতার মতো নিয়মিত স্পন্দন নয়। এই কবিতার নিয়মিত স্পন্দন, তার রকম ফেরে 3 রকমের ছন্দ সাধারণভাবে আমরা বাংলায় দেখতে পাই। কি? একটা বলা হয় অক্ষরবৃত্ত, একটা হচ্ছে মাত্রাবৃত্ত, আর একটা হচ্ছে
দলবৃত্ত বা স্বরবৃত্ত। এর অনেক ব্যক্ত, তার বিভাগ, তার অনেক বিষয় এটা নিয়ে বলার আছে। মানে শুধু ছন্দ নিয়েই 2-3টে ওয়েবিনার হতে পারে, কিন্তু আমাদের তো আজকের অতটা সময় নেই। আমরা কানের কাছে কিছু ছন্দের কথা বলবো। যেমন আমাদের খুব চেনা একটা লাইন আমি বলছি, মানে কবিতার সঙ্গে যাদের ঘর বসত আছে তারা সকলেই চেনেন জীবনানন্দের, কবি জীবনানন্দ দাশের একটি লাইন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর। এই যে পড়ছি একটা কেমন সুরের মতো লাগছে, কেন? চলনটা একটু ধীর গতিতে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। একটা অদ্ভুত সুর এসে লাগছে এখানে। এই যে চলনটা, এটা হচ্ছে অক্ষরবৃত্তের চলন। এটাই হচ্ছে আমাদের একেবারে আদি যে পয়ার এই সমস্ত এই চলন নিয়ে এসেছে। এই লাইনটিকেই যদি একটু অন্যভাবে আমরা বলি, হাজার বছর পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি। হাজার বছর পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি। আবার বলছি, হাজার বছর পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি। আগের বক্তব্যটাই একটু ভিন্ন ভাবে প্রকাশ করলাম। আর কি হলো, ওই গতিটা যেন একটু আরেকটু মানে মাত্রা পেল এগিয়ে যাবার, অর্থাৎ আরেকটু যেন সে সচল হলো। এই যে আরেকটু সচলতা যার মধ্যে দেখতে পেলাম, সে হচ্ছে মাত্রাবৃত্ত। হাজার বছর পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি। একটা জিনিস লক্ষণীয়, এই যে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই যে ধরে, হাজার বছর ধরে, হাতে আমি যতটা হাওয়া নিলাম, হাজার বছর ধরে ধরেতে এসে সেটা শেষ করলাম। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, আমিতে যে শ্বাসটা নিলাম, হাঁটিতেছি, হাঁটিতেছিতে সেটা শেষ হলো। পৃথিবীর এই প্রিতে আমি যে শ্বাসটা নিলাম, পথেতে এসে সেটা শেষ হলো। এই যে শ্বাসটা উঠলো এবং শ্বাসটা নামলো, এইটাই কিন্তু তরঙ্গটা তৈরি করে, এবং এই তরঙ্গেই ছন্দের চেহারাটা বদলে বদলে যায়। এখানে প্রথমটাতে হাজার বছর ধরে এতগুলি শব্দবন্ধ তার মধ্যে রয়েছে, তাই জন্য তার চলনটাও খানিকটা মানে স্লথ চলন। তারপরেরটায় হাজার বছর পথ হাঁটিতেছি, হাজারে হাজারটা এখানে প্রস্বর, মানে এখানে একটা ঝোঁক আছে। হাজার বছর পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমি। এই যে হাজারের হায়ের ঝোঁক, পথের পয়ের ঝোঁক, পৃথিবীর প্রির ঝোঁক, এবং আমি আ, এই যে ঝোঁকগুলো, একে বলা হয় অ্যাকসেন্ট বা প্রস্বর। এই ঝোঁকে আমার যে শ্বাসটা উঠলো, সেটা গিয়ে একটা জায়গায় একটা বিরতি নিচ্ছে, ছোট্ট করে বিরতি নিচ্ছে। কোথায়? এই যে যেমন হাজার বছর ধরেতে নিচ্ছে, তেমনি আবার পরেরটায় হাজার বছরে নিচ্ছে, পথ হাঁটিতেছিতে নিচ্ছে। ওখানে এসে সে একটা ছোট্ট বিরতি নিচ্ছে। এই যে বিরতিটা যেখানে সে নিচ্ছে, সেখানেই তৈরি হচ্ছে আমাদের ছন্দের ভাষায় একটি পর্ব, এবং এটি নিয়মিত, ইচ্ছে মতন যেমন তেমন এটা করা যায় না। এই পর্বের সঙ্গে সঙ্গেই আমাদের চলা। আরেকটি, এই কথাটিকে আমরা আরেকভাবে বলতে পারি, হাঁটছি আমি হাজার বছর এই পৃথিবীর পথে। হাঁটছি আমি হাজার বছর এই পৃথিবীর পথে, এটা যখন শোনা যায়
তখন মনে হচ্ছে না যে শব্দগুলো যেন আরো একটুখানি ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। হাঁটছি আমি 1000 বছর এই পৃথিবীর পথে, এবং গতিটাও যেন আরেকটু বাড়ছে। এই যে গতিটা বাড়ছে, এই যে একটু লাফিয়ে লাফিয়ে চলা, এই যে একটু ঝোঁকটা বাড়া, এটাই হচ্ছে দলবৃত্ত ছন্দ। কেউ কেউ বলেন শাসাঘাত প্রধান ছন্দ, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে 3 রকমের ছন্দ, এই 3 রকম ছন্দের মাপার একটা ইউনিট আছে। এই মাপার যেটা ইউনিট বা পরিমাপক সে হচ্ছে কে? মাত্রা। এই মাত্রাই ধারণ করে রেখেছে সমস্ত ছন্দকে। মাত্রার গণনা এক এক ছন্দে এক এক রকম। মাত্রার গণনা অক্ষর বৃত্তে একরকম, মাত্রার গণনা মাত্রা বৃত্তে একরকম, মাত্রার গণনা দলবৃত্তে আরেক রকম। কিন্তু এই মাত্রাগুলো দিয়েই কিন্তু আমরা ছন্দের পার্থক্যগুলো তৈরি করি। যেমন একটি কবিতা আমি বলছি, এটা অনেক আমাদের সকলেরই চেনা কবিতা। এই কবিতাটি কোন ছন্দ নির্ধারণ করতে চাইছি না, কিন্তু বলতে চাইছি ছন্দের কানটা কেমন করে আমরা বিভিন্ন ছন্দকে কানে শুনে বুঝতে পারি যেখানে ছন্দ পরিবর্তন হলো। আমরা সবাই জানি কবি শঙ্খ ঘোষের একটি কবিতা আছে যমুনাবতী। এই যমুনাবতী কবিতায় 3টি ছন্দই কাজ করেছে, 3টি ছন্দই আছে। কবিতাটি কেমন? একটি মেয়ে তার মাকে বলছে এবং তারপর মা তার সঙ্গে কথোপকথন করছেন। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, 2 পাড়ে 2 রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাতিয়ার মৃত্যুতে মন্দি। বুরকিনা টুরকিনা জমকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা, দুধ পাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন্ত্রী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। এই যে কবিতাটা, এইটা এই এই স্তবক এই ছন্দ, এই স্তবক ওই ছন্দ ইত্যাদি কিচ্ছু নির্ধারণ না করেও শুধু কানের কাছে কি আমরা বুঝতে পারলাম যে এইটার মধ্যে অনেকগুলো ছন্দের খেলা আছে। ছন্দকে বুঝতে গেলে কানকে প্রথম এভাবেই তৈরি করতে হবে। কান কি বুঝবে? কান চলন, কোনটা দ্রুত চলন, কোনটা মধ্যলয় চলন, কোনটা ধীর চলন, কোনটা দ্রুত, কোনটা কিরকম চলন, সেটা প্রথম কানকে বুঝতে হবে। তারপর তার পর্ব, পর্বাঙ্গ, মাত্রা, কলা, মিশ্র কলা,
ইত্যাদি ইত্যাদি নানান বিভাজন এর পরে আছে। আমি আজকের স্বল্প সময়ের মধ্যে এই বিভাজনের ক্ষেত্রে ঢুকছি না। এরপর হচ্ছে সামগ্রিক অভিব্যক্তি। এগুলো তো সব হচ্ছে প্রক্রিয়া প্রকরণ। আমি উচ্চারণ করব স্পষ্টভাবে, আমি ছন্দের কাঠামোর মধ্যে বিষয়টিকে বলবো, কিন্তু আসলে তো বিষয়টি বলবো। তাহলে বিষয়ের বোধটা হচ্ছে তারপর এবং সর্বশেষ কথা। আমাকে তার ভাবকে বুঝতে হবে এবং ভাবকে বুঝে তাকে আমার আত্মস্থ করতে হবে। কেন আত্মস্থ করতে হবে? যখন আমি আবৃত্তি করছি, যখন আমি কারুর কাছে পেশ করছি, তখন যার কথাই আমি পেশ করি না কেন, তাকে আমার বোধে জারিত করে তবে আমি পেশ করতে পারবো, তবে সে কথা আমার কথা হয়ে উঠবে। একজন আবৃত্তি শিল্পী বা একজন পেশকার সেখানেই তার শীর্ষ ছুঁয়ে যান যখন তিনি যারই কথা বলুন না কেন সেটা তার কথা হয়ে ওঠে, তার প্রত্যয়ে হয়ে ওঠে, তার অভিব্যক্তিতে হয়ে ওঠে। এইখানেই হচ্ছে উচ্চারণের, বারংবার উচ্চারণের প্রয়োজন। বারংবার উচ্চারণ করতে 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 আমরা কি শুধু বিষয়টি মুখস্থ করি? তা তো নয়। মুখস্থ করার সঙ্গে সঙ্গে বোধের গভীর থেকে গভীরতর স্তরে প্রবেশ করি। এটাই হচ্ছে শব্দের অভিধা, শব্দের লক্ষণা, শব্দের ব্যঞ্জনা। একটা তার প্রাথমিক অর্থ থাকে, এবার সেই পেঁয়াজের খোসার মতন আস্তে আস্তে তার স্তরবিন্যাস হতে থাকে। যত সেই খোসা ছাড়াতে থাকবো, অর্থাৎ যত তার গভীরে প্রবেশ করব, তখন দেখব আমি প্রাথমিক যে অর্থটা বুঝেছিলাম তার গভীর গভীরতর আরো 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 অর্থ আছে। একজন আবৃত্তি শিল্পী বারংবার উচ্চারণে, বারংবার অনুধ্যানে সেইখানে গিয়ে পৌঁছবেন এবং সেই উচ্চারণটি তুলে নিয়ে আসবেন তার পরিমার্জিত পরিশীলিত কণ্ঠে, উচ্চারণে, ছন্দবোধে, এবং তিনি পরিবেশন করবেন। এবার একটি কথা বলি, এই দীর্ঘ 4 দশকের পরিক্রমায় বা 3 দশকের গণমাধ্যমে কাজের ক্ষেত্রে দেখেছি, এই যে কবিতার চর্চা, এই কবিতার চর্চা শুধু কিন্তু আবৃত্তি করবার জন্য কাজে লাগে না। যে কোনো একটি অনুষ্ঠান পরিকল্পনা, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ পাঠ, ক্লাসে পড়াতে যাওয়া, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোর প্রয়োজন হয়। আমাকে এমন কর্মশালা করতে হয়েছে যেখানে শুধুমাত্র কবিরা উপস্থিত। কবিদের একটি আকাঙ্ক্ষা যে আমরা আমাদের কবিতাগুলো যখন পড়ি, অনেক লোক অন্যমনস্ক হয়ে যায়। ওই আবৃত্তির লোকেরা যখন কবিতা পড়ে তখন তো অন্যমনস্ক হয় না, হাততালি দেয়, কেন হয় না? আমি তখন একটা কথা বলেছিলাম যে প্রথম আপনি আপনার কবিতাটা রেকর্ড করুন তো। এখন তো হাতে মোবাইল পেলেই আপনারা রেকর্ড করতে পারেন। আপনি নিজেকে কখনো শুনেছেন? আপনি তো পড়ছেন, আপনি তো কবি, আপনি মনে করছেন আমি আমার কবিতা যেরকম ভাবেই পড়ি না কেন তো আমার কবিতা। হ্যাঁ, আপনার কবিতা। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্কে বিষয়টি ছিল ততক্ষণ পর্যন্ত সে আপনার। যখন খাতায় লিখিত হয়েছে তখনও আপনার। কিন্তু যদি তাকে আপনি কোনো দ্বিতীয় ব্যক্তির কাছে পেশ করেন, তখন কিন্তু আপনি শুধু কবি নন, আপনি তখন পাঠক। প্রথম পাঠক আপনার কবিতার, দ্বিতীয়ত আপনি পেশকার। আপনি আপনার কবিতাটি কাউকে বলছেন, কারুর কাছে দিচ্ছেন। এটি কিন্তু একেবারে আলাদা একটি প্রক্রিয়া। তার জন্য কিন্তু অনুশীলনের দরকার হয়। আপনি আপনার স্বয়ের উচ্চারণ ঠিক নেই, আপনি স বলছেন, সমস্ত কথাকে স বলছেন। এবার আপনি ভাবুন তো, আপনি যে কবিতাটি লিখেছেন মনের মাধুরী মিলিয়ে,
যিনি শুনছেন তিনি যদি সমস্ত শোনেন, তিনি কেমন শুনছেন? আপনি সমস্ত কে র বলেন, বা র বলতেই পারেন না, সবই র বলেন। এবার আপনার নীড়ও আছে, নীড়ও আছে, আপনি নীড়কে নীড় বলছেন, নীড়কে নীড় বলছেন, অর্থাৎ বর্ণ বিপর্যয় ঘটে যাচ্ছে। কিংবা এই যে বললাম পশ্চিম, আশ্চর্য, এসব উচ্চারণ আমাদের বহু শুনতে হয়। এবং আরো একটি জিনিস কি, কবি যখন লেখেন প্রতিটি শব্দের প্রতি তার মমত্ব বোধ সমান, তিনি সমান মমতায় সমস্ত শব্দগুলি উচ্চারণ করেন। কিন্তু সত্যি কি সমস্ত শব্দ সমান মমতায়, সমান ওজনে, সমান সময় উচ্চারণ করলে আমাদের অভীষ্ট সিদ্ধ হয়? আমরা যখন কোনো কবিতা বলি, আমরা যখন কোনো কথা বলি, তখন কি তাই করি? এই তুই এলি না কেন রে, কাউকে যখন বললাম এই তুই এলি না কেন রে, এই যে কথাটা সাধারণ একটা কথা, এই কথাটার মধ্যে কি কোনো একটা শব্দে ঝোঁক পড়লো না? কোথায় পড়লো? এই তুই এলি না কেন রে, মানে তোর আসাটা আমার কাছে খুব দরকার ছিল, তাহলে তুই শব্দটার ওপর আমার কিন্তু একটা ঝোঁক পড়লো। কি কাণ্ড! এই কথাটা যখন বললাম, তাহলে কাণ্ড শব্দটাকে আমি একটু টেনে দিলাম কেন? আরে কি আশ্চর্য! এই যে অভিব্যক্তিগুলো, এই অভিব্যক্তিগুলো একটা কোথাও প্রাণ পায়। হ্যাঁ, আবৃত্তি শিল্পী অভিব্যক্তিটা একটু আরো বড় দাগে করেন, কবিকে এতটা মোটা দাগে করতে হয় না, বা এতটা, আমি কি বলবো, এত গাঢ় দাগে করতে হয় না। কেন করতে হয় না? কবিরা সাধারণত কবিতা পড়েন কবিতা মনস্ক মানুষের মাহলে, কবিতা মনস্ক মানুষের দরবারে। যিনি কবির কবিতা শুনতে এসছেন, হয় তিনি কবিতার পাঠক কিংবা নিবিষ্ট শ্রোতা, কবিতাই শুনতে চান। কিন্তু আবৃত্তি শিল্পী আবৃত্তি শোনান কাকে? শোনান মিশ্র দর্শককে। এমন দর্শক বা শ্রোতা সেখানে আছেন যিনি জীবনে একটি কবিতা পড়েননি, বা তার হয়তো অক্ষর জ্ঞানও নেই, কিন্তু তিনি শ্রোতা হিসেবে আছেন। অক্ষর জ্ঞান না থাকলেই তাকে, তিনি অশিক্ষিত কথা বলার কোনো কারণ নেই, তার মন হয়তো কবিতা শোনার জন্য আগ্রহী। এবার সেই মানুষদের যখন, এবং তিনি কোথায় বলছেন কবিতা, হয়তো যেখানে নাচ হবে, গান হবে, অভিনয় হবে, তার সঙ্গে কবিতাও বলছেন। তার ফলে আবৃত্তি শিল্পীকে আরো কিছু প্রায়োগিক কৌশল নিতে হয়, যার মঞ্চে যখন তিনি উপস্থাপনা করেন শ্রোতার কাছে নিজেকে বা নিজের কবিতাকে পৌঁছে দেবার জন্য। কিন্তু এটাকে সরিয়ে রেখেও বলছি, যখন আমরা একটি কবিতা কারুর কাছে পড়তে চাই, কারুর সামনে পড়তে চাই, তখন কিন্তু আমাদের এই যেমন যে কয়েকটি বিষয় আমি বললাম সেগুলো সম্পর্কে সচেতন হতে হবে, তেমনি বুঝতে হবে কোথায় আমি পজ নেব, কোথায় আমাকে স্বল্প বিরতি নিতে হবে। যেমন নির্দিষ্ট কিছু পর্বের বিরতি থাকে, তেমনি কবিতার ভাঁজে ভাঁজে থাকে ছোট্ট ছোট্ট এরকম স্বল্প বিরতি, যেখানে যেই বিরতি নিতে জানলে বা জ্যোতি নিতে জানলে কবিতার যে বাক মূর্তিটি সেটি মূর্ত হয়ে ওঠে। এবং এখানেই বলবো আমি পাঠের নান্দনিকতা। একজন পাঠক, একজন আবৃত্তি শিল্পী বা পেশকার, তিনি এই বিষয়গুলি খুঁজে নেবেন কবিতার মধ্যে থেকে। এই কটি কথাই মূলত আমার বলার। এবার আমার মনে হয় যে, আচ্ছা একটি কথা বলি, আমরা তো কবিতা নিয়ে অনেক কথা বলছি, আমরা নানান রকম কবিতা নিয়ে, কবিতার বিষয় নিয়ে কথা বললাম, মাঝে মাঝে গদ্য হয়ে ওঠে। আমি সেরকম একটি গদ্য আপনাদের একটু শোনাই, তারপরে আমরা আলোচনার পর্বে, মানে যেখানে আপনাদের কথা আমি শুনবো বা আপনাদের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করব, যদি আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারি সেই চেষ্টা করব। একটি, যেহেতু বাংলা বিভাগের এই কাজটি, আমি যেটি বলছি সেটি কিন্তু কোনো কবিতা নয়, একটি প্রবন্ধের বই, হুমায়ুন আজাদের লেখা কত নদী সরোবর।
তার একটি অধ্যায়, বাংলা ভাষা তোমার মুখের দিকে। আমি সেই ছোট্ট লেখাটি বলছি। তোমার মুখের দিকে আমি সব সময় তাকিয়ে আছি। যখন জেগে থাকি তখন তোমার দিকে স্থির করে রাখি দুটি চোখ, স্থির করে রাখি অস্তিত্ব। যখন ঘুমোই তখন তোমার দিকে ধরে রাখি দুটি চোখ, স্থির করে রাখি স্বপ্ন। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী, রূপসী। সাঁই সাঁই চাবুকের শব্দ শুনি। চাবুকের সাঁই সাঁই শব্দে গান হয়ে বেজে উঠছে ১,১০০ বছর। শুধু চাবুকের শব্দ শুনি। তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়, হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে, শোভায়। তোমার অশ্রুবিন্দু পৃথিবীর সুন্দরতম মুক্তোর চেয়েও সুন্দর। তোমার পিঠের চাবুকের দাগ উজ্জ্বলতম জড়োয়ার চেয়েও উজ্জ্বল। তুমি তাকালেই সৌন্দর্য ঠিকরে পড়ে সূর্যাস্তে, চন্দ্রোদয়ে, শিশিরে, সমুদ্রে, বুনো ঘাসে, কবিতার পংক্তিতে। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, থর থর ভালোবাসার নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তোমার রূপের সীমা আমি পাই না। যখন শৈশবে আমার বুক থেকে, স্বপ্ন থেকে প্রথম মুখর হয়ে উঠেছিলে, তখন মনে হয়েছিল পৃথিবীতে এই প্রথম বাণী এলো। মা বলার সঙ্গে সঙ্গে তুমি আর অদ্বিতীয় আরেকজন এক হয়ে গিয়েছিলে, জননী জননী। তারপর তুমি আমার চাঞ্চল্য হয়ে ছড়িয়ে পড়েছ মাঠে মাঠে, আকাশে আকাশে। আমার দুঃখ হয়ে কেঁপে উঠেছ আত্মায়, আমার স্বপ্ন হয়ে ধরা দিয়েছ গ্রন্থে। একসময় দেখি তুমি আর আমার অস্তিত্ব এক হয়ে গেছে। সুখে দুঃখে, উদ্ধত বিদ্রোহে, পরাজয়ে আর বিজয়ে অভিন্ন আমরা, ১০০০ বছর ধরে, ১০০০ বছর পরে। এই গদ্য পাঠের সঙ্গে আমি আমার প্রথম পর্বের বলা শেষ করলাম। এবার প্রশ্নোত্তর হোক। ধন্যবাদ রত্নাদিকে। অসাধারণ একটি বক্তব্য আমরা শুনলাম। আশা করি ছাত্রছাত্রী এবং উপস্থিত যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। কিছু প্রশ্ন, অল্প কিছু প্রশ্ন এসছে আমি দেখলাম। তার মধ্যে কিছু মজার প্রশ্নও আছে, সেগুলি সাদ্দাম এবং সুজাতা পরিবেশন করবে। কিন্তু আমার সেই প্রশ্নগুলোতে যাবার আগে আমি ব্যক্তিগতভাবে রত্নাদির কাছে একটি প্রশ্ন রাখবো, এবং তার জন্য ২-১ মিনিট আমি চেয়ে নিচ্ছি, কেননা সেই প্রশ্নগুলো আমার কাছেও একটুখানি মানে আমাকে ভাবায় আর কি প্রশ্ন। তা আমি একটু জিনিস শোনাচ্ছি, তারপরে আমি প্রশ্নটা রাখছি। তরুণ বয়সে রবীন্দ্রনাথ বলেছিলেন, পাঠ্য বা পড়ার কবিতা আর গানের কবিতার মধ্যে পার্থক্য আছে। সব কবিতা যেমন গীতযোগ্য নয়, তেমনি সব গান আবৃত্তি করা চলে না। তাই গান ছাপাতে দীর্ঘকাল তার কুণ্ঠা ছিল। জীবনের অন্তপর্বে অবশ্য গীতবিতান সাজিয়ে তোলার সময় জানিয়েছেন, এগুলি গান হলেও সুরবিহীন ভাবে পড়া যেতে পারে। এখানে সঙ্গতভাবেই পাঠকের মনে একটি প্রশ্ন জাগতে পারে,
গান কি গানের মতো পড়া হবে নাকি কবিতার মতো? মধুর তোমার শেষ যে না পাই গানটি কিভাবে পড়া হবে? কবিতায় আমরা অনায়াসে উচ্চারণ করি মধুর, কিন্তু গানে বলি মধুরম। প্রখ্যাত অভিনেতা আবৃত্তিকার এই গানটি আবৃত্তি করেন, মধুর তোমার শেষ যে না পাই প্রহর হলো শেষ। কখনো বলেন মধুর তোমার শেষ যে না পাই প্রহর হলো শেষ। উচ্চারণগুলি একেবারেই গানের মতো। তাহলে কি কবিতার মধ্যে দিয়ে গানকে ধরাই উদ্দেশ্য, নাকি একটি রচনার মধ্যে দুটি পৃথক সত্তাকে আলাদাভাবে ধরতে হবে? যেমন জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আসলে জগৎ জুড়ে কথাটি 7 মাত্রার এই গানটিকে আবৃত্তি করতে হবে 5 মাত্রার কবিতায়। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, এখানে স্পষ্টতই দুটি আলাদা রূপ পাওয়া গেল। কিন্তু সব ক্ষেত্রে তো এমন হবে না। প্রশ্ন এই যে গানের কবিতায় উচ্চারণে গানের রূপটি কি অক্ষুণ্ণ রাখতে হবে? সাধারণত আবৃত্তিকারদের মধ্যে সেটিরই প্রবণতা বেশি দেখা যায়। তবু কোনটি সঙ্গত? মেলেনি উত্তর। কবিতাটি কি এমন ভাবে আবৃত্তি বা পাঠ করা হবে যাতে গানের সুরের আভাসটি শ্রোতার অন্তর্জগৎকে স্পর্শ করে? অনেক আবৃত্তিকার এই ধরনটি পছন্দ করে, কিন্তু কোন ধরনটি সঙ্গত সেরকম কোনো নির্দেশ পাওয়া যায় কি? এই হলো আমার একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, মতভেদ কেবল গানের কবিতা নিয়ে নয়, যে কবিতা গানের নয় সেই বিশুদ্ধ কবিতা পাঠ নিয়েও মতের পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক বছর আগে একটি ঘরোয়া আলোচনায়, এটা আমার শোনা একজন বিশিষ্ট মানুষের কাছ থেকে, তিনি বলছেন যে একদিকে একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অন্যদিকে এক বিখ্যাত কবি। অভিনেতা মনে করেন কবিতার অন্তর্লীন নাটককে আবিষ্কার ও প্রকাশ করেন আবৃত্তিকার। শব্দে ছন্দে যে নাট্যগুণ কবিতাকে জড়িয়ে থাকে, যা সর্বদা ধরা যায় না, তাকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া আবৃত্তির লক্ষ্য, আবৃত্তিকারের কাজ। সহমত হলেন না কবি। কবিতা আর নাটক, আবৃত্তি আর অভিনয়, এই ভিন্ন ভিন্ন শিল্পগুলিকে তিনি ভিন্নভাবেই দেখতে পছন্দ করেন। কবিতা পাঠে নাটকীয়তা অভিপ্রেত নয় তার। তিনি চান কবিতা পড়া হবে সহজ নিরাভরণ ভাবে, তার থেকেই উঠে আসবে কবিতার সত্য অর্থ। এখন নিজেদের অভিমতে তারা অটল থেকেছিলেন। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বুঝতে পারি। তার মানে কবিতা বলার ক্ষেত্রে তো গানের মতো কোনো স্বরলিপি নেই, বাধা স্বরলিপি যদি থাকতো তাহলে চলে যাওয়া যেত। আবার এটাও মাথায় ঘোরে যে রবীন্দ্রনাথ বলছেন কবিতা নিঃশব্দে পড়বার নয়, কণ্ঠস্বরের মধ্যে দিয়েই তার রূপ ভালো করে প্রকাশ পায়, স্পষ্ট হয়ে ওঠে। শোনালেই কবিতার সম্পূর্ণ রস পাওয়া যায়, নইলে অভাব ঘটে। তার মানে আবৃত্তি শিল্প কবিতাশ্রয়ী, কিন্তু রূপ পায় আবৃত্তিকারের স্বাধীন ভাবনায়। আবৃত্তি বা কবিতা পাঠ আবৃত্তিকারের নিজস্ব সৃষ্টি। এই জায়গাগুলো নিয়েই প্রশ্নটা থাকে যে আমরা তাহলে দাঁড়াবো ঠিক কোন জায়গাতে। এই প্রশ্নটা হয়তো আমি সবার হয়েই করলাম, কারণ এই প্রশ্নগুলো ঘুরতে থাকে মাথাতে। কোনো
কোনো বিশেষজ্ঞ বা খুব আপ্তজনের নির্দেশ কথা না রেখে একদম আমার ব্যক্তিগত ভাবনা থেকে বলি। আমি প্রথম একবার এই গানটি পড়ছি। মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ। মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। আমি এই গানটিকে পড়লে আমি এইভাবে পড়ি। আরেকটি রবীন্দ্রনাথের আরেকটি গান আমি বলছি। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পুরে, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, মাটি পায় না তাকে। শেষে বজ্র তারে বাজায় ব্যথা বন্দি জ্বালায়, ঝঞ্ঝা তারে দিক বিদিকে কাঁদিয়ে চালায়। তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে, তখন চোখের জলে নামে সে যে চোখের জলে ডাকে, মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না পায় না, মাটি পায় না। আমি এমনও দিনে তারে বলা যায়, এই কবিতাটিও যখন আমি কবিতা হিসেবে পড়ি আমার পড়তে ভালো লাগে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। এইভাবে আমি পড়তে ভালোবাসি। আমার দিক থেকে উত্তরটা হচ্ছে এটা। আমি গানকে যখন কবিতা হিসেবে পড়ি, সম্পূর্ণ কবিতা মূল্য দিয়ে তাকে পড়ি। গানের সুর আমাকে তাড়া করে না, বা সুরে শব্দের যে উচ্চারণ থাকে আমি সেই উচ্চারণে কবিতা পড়ি না। আর দ্বিতীয় ক্ষেত্রে বলি, সম্ভবত এই আলোচনাটি হয়েছিল এই যে দুজন ছিলেন মুখোমুখি, একজন আমাদের দুই কিংবদন্তি মানুষ, একজন শম্ভু মিত্র আর একজন অরুণ মিত্র। তারা পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত বটে, দুই বোনকে দুজনে বিয়ে করেছিলেন, এবং এই আলোচনাটা তাদের মধ্যে হয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে কবির কাছে শব্দের শুধু উচ্চারণটাই যথেষ্ট? তার কারণ কবি যে আদরে প্রতিটি শব্দকে লেখেন, সেই আদরে প্রতিটি শব্দকে উচ্চারণ করলে কবি মনে করেন এটা পৌঁছে যাচ্ছে। যদিও এই যে কবি যার কথা আজকে এই প্রসঙ্গে হচ্ছে, অসামান্য কবিতা পড়তেন, অসামান্য। কোনো নাটক ছাড়াও শুধু শব্দে কোথায় একটু জোর, কোথায় একটু কম জোর, কোথায় কোন শব্দকে কেমন করে ব্যবহার করতে হবে, অনবদ্য পাঠে তিনি পড়তেন। অনেক কবি আছেন এই অভীষ্ট জায়গাটিতে পৌঁছে দিতে পারেন শুধু শব্দের উচ্চারণের ওজনের হেরফেরে, কিন্তু অনেক কবির পক্ষে সেটা সম্ভব হয় না। আর আবৃত্তি শিল্পী, যেটা অন্তর্লীন নাটক যে কথাটি আসছে,
আমি বলি এখানেই হয়তো অন্তর্লীন ব্যঞ্জনা, এই ব্যঞ্জনার কাছে পৌঁছতে গেলে কিছু স্বরের সাহায্য আমাদের নিতে হয়, কিন্তু এই ব্যঞ্জনাকে পৌঁছতে গেলে স্বরের সাহায্যের মাত্রাটা কতদূর নেব, সেই পরিমিতি বোধটা কিন্তু কবির বা আবৃত্তিকারের নান্দনিকতা বোধের উপর নির্ভর করে। অর্থাৎ আমি কি নাটকের কাছে সমস্ত দুয়ারটা খুলে দেব যাতে অতি নাটকীয়তায় ভেসে যাবে কবিতা, নাকি ঠিক যতটুকু প্রার্থিত ততটুকু স্বরের ব্যবহার করে বা স্বরের উচ্চাবচ কতটুকু তুলবো কতটুকু নামাবো, যাকে আমরা মডিউলেশন বলছি, সেইটি ব্যবহার করে প্রার্থিত জায়গায় পৌঁছে দেব। আমি দ্বিতীয় পথটি অবলম্বন করার পক্ষে। হয়তো হয়তো আজকের সময়ে দাঁড়িয়ে অনেক বেশি নাটকীয় পরিবেশনায় মানুষ আকৃষ্ট হন বা ভালো লাগে অনেকের, কিন্তু আমি মনে করি যে যিনি পেশকার, যিনি আবৃত্তি পরিবেশন করছেন, তারও তো কিছু ভাবনা চিন্তা স্বতন্ত্র অস্তিত্ব আছে। সেই অস্তিত্বের নিরিখে আমি কবিতাকে কখনো অতি নাটকের পর্যায়ে পৌঁছতে চাই না, কিন্তু প্রার্থিত অভিঘাতগুলো শব্দের। দুটো উত্তরই প্রত্যাশিত ছিল, এই দুটো উত্তরই প্রত্যাশা করেছিলাম। খুবই ভালো উত্তর হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরকমই একটা উত্তর আমার মনে মনেও ঘুরে বেরিয়েছে, ফলে এটার একটা সমর্থন তো, জোরালো সমর্থন পাওয়া গেল। এবারে আপনি একটুখানি, আমাদের অনেকেই প্রশ্ন রেখেছেন, আমি সাদ্দাম এবং সুজাতাকে বলছি, তারা টুকরো টুকরো প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলো আপনি একটু ছোট ছোট করে তার উত্তর দিন। আমি প্রথমে সাদ্দাম। শাশ্বত বন্দ্যোপাধ্যায় স্যার জিজ্ঞেস করেছেন, ম্যাম, একজন বাচিক শিল্পী হিসেবে আপনার উপর কাদের প্রভাব সব থেকে বেশি? একজন বাচিক শিল্পী হিসেবে আমার অগ্রজ যারা আছেন তাদের প্রত্যেককে তো নিশ্চয়ই অত্যন্ত শ্রদ্ধা ভরে শুনেছি, কিন্তু সমস্ত সময় মনে হয়েছে কারুর প্রভাবে প্রভাবিত না হওয়াটাই একজন শিল্পীর রাত্রি দিন বা নিয়ত প্রচেষ্টা হওয়া উচিত। সংগ্রহ, প্রত্যেক জায়গা থেকে সংগ্রহ থাকে। কি সংগ্রহ থাকে? যেমন কারুর স্বরক্ষেপণ, একটা জিনিস, ছোট্ট জিনিস বলছি, যেমন আমি দুটি কবিতা বলছি। একটা হচ্ছে মনিরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, বা তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস মোটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। সেই আমি ও তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, পক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। এই যে স্বরের ওঠানামা, যার উচ্চারণে আবৃত্তিতে সেই জিনিসটি লক্ষ্য করেছি, তিনি কি প্রক্রিয়ায় কাজটি করেছেন সেই প্রক্রিয়াটিকে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাকে অনুসরণ করার কিন্তু চেষ্টা করিনি, অনুকরণ করারও নয়, বিষয়টি গ্রহণ করেছি যে এই বিষয়টি এইভাবে করা হয়, এই পথটি দেখেছি, কিন্তু সেই পথে তার মতন করে হাঁটিনি, কারণ নিজস্ব স্বতন্ত্র সত্তাটি আমি সমস্ত সময় খুঁজতে চেয়েছি। আরেকটি কথা খুব জরুরি, সেটা হচ্ছে আমি অনেক বেশি সংগ্রহ করেছি গান থেকে, আমি অনেক বেশি সংগ্রহ করেছি আমার চারপাশের মানুষের থেকে, মানুষের অভিব্যক্তি থেকে। প্রতিটি মানুষই, ধরুন রাগ হলে 5টি মানুষ 5 ভাবে তার রাগের প্রকাশ করেন, অভিমান 5টি মানুষের 5 রকম অভিমানের প্রকাশ, ভালোবাসা সেও তো তাই। কাজেই যেখানে যত বৈচিত্র্য, দু চোখ মেলে এবং মন পেতে সেটি গ্রহণ করেছি। আমার মনে হয় অগ্রজ শিল্পীদের শুনেছি তো বটেই, কিন্তু গ্রহণ যদি করে থাকি তাহলে আমার চারপাশের জীবন সেখান থেকে আমি সুজাতা দি শুনতে পাচ্ছেন না, আমি নেক্সট প্রশ্ন রেখে দিচ্ছি। দীপ্তি চক্রবর্তী মৈত্র জিজ্ঞেস করেছেন, মাইকের সামনে যখন ফুল বলবো, বাংলা ফুল
তখন ফয়ের উচ্চারণ কেমন হবে? বাংলা ফুলের উচ্চারণটা ফুলই হবে, দুটো ঠোঁটেই উচ্চারণ হবে। মাইক্রোফোনের ব্যবহারটা কি হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মাইক্রোফোন দু রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমার সামনে মাইক্রোফোন আছে, আমি মাইক্রোফোনে যখন কথা বলবো তখন মানে পরিবেশন করব, তখন মাইক্রোফোন থেকে আমার 2 থেকে 2.5 ইঞ্চি দূরত্বে নিজেকে রেখে এবং লিপ লাইনটি মাইক্রোফোনের থেকে বাইরে রেখে, অর্থাৎ ঠোঁটটা সরাসরি মাইক্রোফোনের না রেখে আমি এরকম ভাবে, আমি বোঝাতে পারছি কি, এটা যদি মাইক্রোফোন হয় আমার লিপ লাইনটা কিন্তু মাইক্রোফোনের বাইরে রয়েছে, এখানে রেখে প ফ ব ভ আমি যাই বলি না কেন সেটি কিন্তু মাইক্রোফোন ধরবে না, না ধরারই কথা, যদি না অতিরিক্ত হাওয়া আমার বেরিয়ে আসে। আর যদি আমার অতিরিক্ত হাওয়া বেরোনোর প্রবণতা থাকে তাহলে আমি বলবো মাইক্রোফোনকে বসানো উচিত এইখানে, যেখান থেকে মাইক্রোফোন আমার শব্দগুলো নেবে, হাওয়া নেবে না। কিন্তু কোনো কারণেই মাইক্রোফোন হাওয়া নেবে বলে আমি কিন্তু ফকে ফ বলবো না, বা ওষ্ঠ বর্ণগুলোকে অন্য কোনো ভাবে উচ্চারণ করবো। দিবাকর দা জিজ্ঞেস করেছেন, রবীন্দ্র কবিতা আবৃত্তি করতে গেলে বিশ্বাসযোগ্য শব্দচয়ন অবশ্যই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গ্রন্থ, কিন্তু অন্য কোনো কবির কবিতা আবৃত্তি করতে গেলে বিভিন্ন প্রকাশনের বিভিন্ন শব্দচয়ন আমাদের বিভ্রান্ত করে। এ বিষয়ে একটি সঠিক পথ দেখান। একটি কথা বলি, ইদানিং অনেক সংকলন গ্রন্থ বেরিয়েছে, আবৃত্তিযোগ্য কবিতার সংকলন। এক্ষেত্রে একটা কথা আমি একটু বলি, আবৃত্তি করুন আর যাই করুন, যদি কবিতা নির্ভর কাজ করেন তাহলে শুধুমাত্র আবৃত্তিযোগ্য কবিতার পাঠক হয়ে যেন উঠবেন না, কবিতার পাঠক হয়ে তারপর আবৃত্তি শিল্পের কাছে যাওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ শুধুমাত্র যে কবিতা আবৃত্তি হতে পারে আমি তেমন কবিতা কিছু তৈরি করে আবৃত্তি শিল্পী হয়ে উঠলাম, এটা কিন্তু একেবারেই কোথাও পৌঁছে দেয় না। আগে কবিতার পাঠক হওয়া দরকার। হয়তো 100টা কবিতা পড়লে তার থেকে হয়তো 5টি কবিতা আপনি পেতে পারেন যেটি আপনি আবৃত্তির জন্য নিয়ে যাবেন, কিন্তু ওই 5টি কবিতা জন্য যে বাকি 95টি কবিতা তৈরি পড়েছেন সেটি আপনার মনন মেধা তাকে তৈরি করতে সাহায্য করবে, এবং তার প্রত্যক্ষ ফল পাবেন যখন ওই 5টি কবিতা আপনি উচ্চারণ করছেন সেই সময়। তো এবার বলি, সংকলন গ্রন্থে অনেক সময়ই কবিতার ভুল লেখা থাকে, শব্দ ভুল থাকে, বা কোনো শব্দ বাদ পড়ে গেছে, বা কোনো শব্দ দ্বিত্ব হয়ে গেছে, দুবার প্রয়োগ হয়েছে। সেই জন্য যে কবিতাই আপনি নির্বাচন করুন এই ধরনের সংকলন গ্রন্থ থেকে, আপনি কবির মূল বইটি লাইব্রেরিতে গিয়ে নিজের সংগ্রহে না থাকলে, বন্ধু বান্ধবের সংগ্রহে না থাকলে, অন্তত লাইব্রেরিতে গিয়ে সেই বইটি খুঁজে দেখুন। অন্য কোনো লাইব্রেরি না পান, বাংলা একাডেমি লাইব্রেরিতে যান, সেখানে গিয়ে খুঁজে দেখুন। মূল কবিতাটি একবার কবির বইয়ে দেখে নেবেন, যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা যতটা এড়ানো যায়। পরের প্রশ্ন ম্যাম, খাতুন দীনবন্ধু কলেজ থেকে জিজ্ঞেস করেছেন, ম্যাম আবৃত্তি করার জন্য কি বডি ল্যাঙ্গুয়েজটা খুবই জরুরি? বডি ল্যাঙ্গুয়েজ, আমরা যদি আকাশবাণীতে বসে কাজ কিংবা কোনো রেডিও সেন্টারে বসে কাজ করি তখন বডি ল্যাঙ্গুয়েজটা কোনো বিষয় নয়। আমি শুয়ে শুয়ে কবিতা বললেও কেউ কিছু দেখবেও না, শুনবেও না, ভাববেও না। তবে শুয়ে শুয়ে কবিতা বললে শর্টটি উঠে আসবে না ঠিক মতো, তাই জন্য শুয়ে কবিতা বলবো না, বসেই বলবো। কিন্তু যেই মুহূর্তে আমি মঞ্চে, বা মঞ্চ ছেড়ে দিন, যেই মুহূর্তে একটা ঘরোয়া আসরে আমি লোকের সামনে, তখন কিন্তু ভীষণ প্রয়োজনীয় আমার বডি ল্যাঙ্গুয়েজ। ধরুন আপনি খুব বিষণ্ণ মুখ নিয়ে আনন্দের একটি কবিতাকে পেশ করছেন, শ্রোতার কাছে কি সেটা বিশ্বাস্য হবে? বা আপনি ভীষণ একটা ঝলমলে পোশাক পরে এসেছেন, পরে এসে মন্বন্তরের কবিতা বলছেন, কবিতা শ্রোতার কাছে মন্বন্তরের সেই বেদনা গিয়ে পৌঁছবে? কিংবা আপনি এমন একটা কোনো মুদ্রা দোষ আপনার আছে,
হয়তো আপনি কাঁধটাকে ঝাঁকান বা চোখটা পিটপিট করেন কিংবা অসম্ভব বেশি হাত পা নাড়েন, তখন শ্রোতার মনোযোগ বারবার সেদিকে চলে যাবে। অর্থাৎ আপনি কষ্ট করে কবিতাটি বলছেন, শ্রোতা কিন্তু কবিতায় মনোযোগ না দিয়ে আপনার ওই সমস্ত শারীরিক অঙ্গভঙ্গির দিকে দৃষ্টিটা চলে যেতে বাধ্য। সেই জন্য বডি ল্যাঙ্গুয়েজ বলতে এটাই যে আমি যে কবিতা বলছি আমার সমস্ত উপস্থাপনার মধ্যে আমি কিন্তু অডিও ভিজুয়াল, আমি কিন্তু শুধুমাত্র অডিওতে নেই। অতএব আমাকে শারীরিক ভাবেও নিজেকে সেইভাবে পেশ করতে হবে যাতে মনোযোগটা কবিতাতে আসে এবং আমি যে কবিতাটি বলছি বা যে ধরনের নির্বাচন করেছি, আমার পোশাক নির্বাচন থেকে, আমার দাঁড়ানো থেকে, আমার বলা থেকে, সমস্তটা যেন তার অনুসারী বা তাকে সাহায্য করে। ম্যাম, অনুষ্কা মুখার্জি উনি জিজ্ঞেস করেছেন আবৃত্তি শিল্প কি স্বতন্ত্র শিল্প, এবং তার সাথে সাথে উনি জিজ্ঞেস করেছেন আবৃত্তি শিল্পের গুরুত্ব কি। আবৃত্তি শিল্পের গুরুত্ব কি সেটা দিয়ে আমি তারপরে স্বতন্ত্র শিল্পের কথায় যাই। আবৃত্তি শিল্পের গুরুত্ব আমি আজকে যখন বলেছিলাম যে এই বিষয়গুলো কি কি, কণ্ঠ, উচ্চারণ, ছন্দ, অভিব্যক্তি, এইগুলো দিয়ে কেউ যখন একজন নিজেকে তৈরি করেন, তারপর তিনি যদি যে কাজই কমিউনিকেশনের যে কাজেই যান না কেন, অর্থাৎ আমি কথা বলে সংযোগ স্থাপন করব, এই ধরনের যে কাজেই তিনি যান না কেন, তিনি সংবাদ পাঠক হতে পারেন, তিনি কলেজে অধ্যাপনা করতে পারেন, তিনি অনুষ্ঠান উপস্থাপক হতে পারেন, তিনি সেলসের কাজে যেতে পারেন, যেখানেই যান না কেন সেখানে কিন্তু আপনি বলতেই পারেন সেলসের কাজে ইংরেজি দরকার হয়, হ্যাঁ ইংরেজি দরকার হয়, কিন্তু এই বোধগুলো যার ভেতরে তৈরি হয়ে গেছে সেই ইংরেজিটাকেও কেমন করে ব্যবহার করবে সেটা কিন্তু সে জানে। অর্থাৎ তার জীবনে কমিউনিকেশনের ক্ষেত্রে এই কবিতার এই বোধগুলো ভয়ঙ্কর কাজ করে। কবিতার বোধ কি শেখায় জানেন তো মানুষকে? বিটুইন দ্য লাইনস, দুটো লাইনে যা বলা হলো, তার পেছনে তাকে পেরিয়েও যে না বলাটা আছে, সেই না বলাটাকে বুঝতে ধরতে সাহায্য করে এবং সেই সাহায্য একজন মানুষকে বুঝতে সাহায্য করে। দেখবেন খবর পড়ে যাচ্ছে, অনেকে খবর পড়ছে, আপনি ঘরে অনেক কিছু করছেন, খবর আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ একজন কারোর খবর আপনি থমকে তাকিয়ে শুনছেন। কেন? একই তো খবর, একই তো লেখা, তার পড়ার ধরন এমন করেই তিনি স্ক্যানটা করেছেন, এমন করেই শব্দের ওপর প্রার্থিত অভিঘাত তিনি দিচ্ছেন বা জোরটা দিচ্ছেন, অর্থটা এত পরিষ্কার আপনি দাঁড়িয়ে নিউজটা শুনছেন। আমরা যখন ক্লাসের পড়া শুনতাম, মনে আছে আপনাদের যে অনেকের পড়া কিরকম, পড়িয়ে যাচ্ছেন স্যার বা পড়িয়ে যাচ্ছেন ম্যাম, আমি আমার মতন অন্য কিছু করে যাচ্ছি, আর কোনোদিন আমি ভীষণ অমনোযোগী আছি, তবু কারোর পড়া চুম্বকের মতো টেনে নিল। সেটা কি শুধু পড়ার বিষয়টার জন্য, নাকি পড়ার বিষয়টা তিনি কেমন করে পেশ করেন তার উপরে? অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমি একটা অমনোযোগী মনকে কি করে মনোযোগী করে তুলব তাও কিন্তু আমরা শিখে নিতে পারি এর মাধ্যমে। এটাই হচ্ছে আবৃত্তি শিক্ষার, মানে এইগুলো শেখার লাভ। হ্যাঁ, আরেকটি অংশ কি যেন ছিল প্রশ্নের অন্য অংশটি কি ছিল? আরেকটি ছিল যে উনি জিজ্ঞেস করেছিলেন আবৃত্তি শিল্প কি স্বতন্ত্র শিল্প, সেটা জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, স্বতন্ত্র বলতে ভাষা শিল্পের ওপর নির্ভর করা একটি প্রয়োগ শিল্প। ভাষা শিল্প মানে যদি আমি গদ্য পড়ি, আমি যদি কবিতা পড়ি, আমার যদি স্বরচিত কবিতাও আমি যদি পড়ি, যে কবিতাটি লিখিত সেটি ভাষা শিল্প, যে গদ্যটি লিখিত সেটি ভাষা শিল্প। যখন তাকে আমি কণ্ঠে তুলে নিয়ে বা মননে তুলে নিয়ে কণ্ঠের দ্বারা পেশ করছি, তখন সেটি প্রয়োগ শিল্প। যখন সে প্রয়োগ শিল্প হিসেবে সে অবশ্যই স্বতন্ত্র, কিন্তু সেই প্রয়োগ শিল্পটি তার প্রাণ রস নিচ্ছে অন্য একটি ক্ষেত্র থেকে, সেটি হচ্ছে
ভাষাশীল। রবিবেলা সম্ভবত আমাদেরই একজন স্টুডেন্ট, সে জিজ্ঞেস করেছে কবিতা পাঠ আর আবৃত্তির মধ্যে কি পার্থক্য, সে জানতে চায়। এটা চিরকালীন একটা প্রশ্ন, চিরকালীন কথা। সাধারণভাবেই আমরা বলি যে একটা কবিতা আমি একদম স্মৃতিতে ধার্য করেছি, মানে স্মৃতিতে ধারণ করেছি, ধরে রেখেছি, স্মৃতি ধার্য, সেটা মানে আমার মস্তিষ্কে আছে, আমার হৃদয়ে আছে, আমি সেখান থেকে কবিতাটা উচ্চারণ করছি, এটা হচ্ছে আবৃত্তি। আরেকটি হচ্ছে আমার সামনে কবিতাটি লেখা আছে, আমি সেখান থেকে কবিতাটি পড়ছি, সেটা হচ্ছে পাঠ। অনেকে সামনে কবিতাটি রাখেন, কিন্তু মূলত কবিতাকে আবৃত্তি করলে যা করতেন সেই কাজটিই করেন। কিন্তু যেহেতু সামনে তিনি কাগজটি রাখেন, অতএব ওটি পাঠ এই পর্যায়ে হয়। অর্থাৎ কিছু দেখে যখন জিনিসটা পেশ করা হয় তখন সেটা পাঠ, যখন সম্পূর্ণ স্মৃতি থেকে বলা হয় তখন সেটা আবৃত্তি। জিজ্ঞেস করেছেন যে আবৃত্তির ক্ষেত্রে ছন্দের গুরুত্ব কি, আর একটা প্রশ্ন তার সঙ্গে রয়েছে, তার রিলেটেড, আবৃত্তির ক্ষেত্রে ছন্দ মানে কি তাল ঠোকা? দুটো প্রশ্ন তাদের জানা রয়েছে। কারুর যদি কবিতা শুনতে শুনতে তাল ঠুকতে ইচ্ছে করে, তিনি তাল ঠুকতেই পারেন। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে কল্লোলিচা। এরম এরম ছন্দ হলে অনেকেই টেবিল বাজিয়ে ফেলেন বা চেয়ারে বসলে চেয়ারের হাতল বাজিয়ে ফেলেন। কিন্তু বাজাতে বাজাতে যখন কবিতাটার ভেতরে ঢোকেন, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই, তখন নিশ্চয় বুঝবেন যে ওই তাল ঠোকাটা ঠিক ছিল না। ছন্দ তাল ঠোকার জন্য নয়, ছন্দ হচ্ছে তার গতি নির্ধারণের জন্য। সে শ্লথ পায়ে যাবে, শিথিল চলা হবে, না মধ্য লয়ে চলবে, না দ্রুত লয়ে চলবে। চলার সময় কি সে একটু লাফিয়ে চলবে, নাকি সে একটু কি বলবো তার ঐশ্বর্য বিস্তার করে চলবে, নাকি সে মগ্ন ভাবে ধীর লয়ে চলে যাবে, ইত্যাদি বুঝবার জন্য ছন্দ। কবি যখন তার কবিতা লেখেন, বিষয় ভাবনার পাশাপাশি এই যে অবয়বটি তৈরি হয়, যে অবয়বে তার বিষয়টি ধরা দেবে, যে আধারে তার বিষয়টি ধরা দেবে, সেটি হচ্ছে ছন্দ। কাজেই ছন্দবিহীন কবিতা অবয়বহীন অস্তিত্বের মতন। এবার তাল ঠুকবেন কিনা সেটা শ্রোতার উপরে নির্ভর করে। ম্যাম, আমি আর একটা থেকে দুটো কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো রয়েছে। সুকন্যা সেনগুপ্ত উনি জিজ্ঞেস করেছেন, আবৃত্তির ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, তবে কি যাদের উচ্চারণে দোষ আছে বা স এর উচ্চারণে দোষ আছে তাদের ক্ষেত্রে আবৃত্তি, মানে উনি লিখেছেন তারা কি আবৃত্তি করবেন না, বা যাদের উচ্চারণে আঞ্চলিক বৈশিষ্ট্য ধরা পড়ে তাদের ব্যাপারে একটু যদি বলেন। এখানে যেটা বলার যে প্রমিত উচ্চারণ, প্রমিত মানে যাকে আমরা মান্য উচ্চারণ বলি, এই উচ্চারণটি আবৃত্তি করার জন্য একান্ত, একেবারেই একান্ত প্রয়োজন। যে কারণে আঞ্চলিকতা যার আছে তিনি কিন্তু উচ্চারণের জন্য নিজেকে ওই প্রয়াসের মধ্যে দিয়ে এই মান্য উচ্চারণ যেটি, সেখানে নিজেকে নিয়ে আসতে হয়। যেমন তার শটা যদি এমন হয় যে তিনি বাসকে বাস বলেন, বাস, তখন তাকে চেষ্টা করতে হবে জিভটা দাঁতের পেছনে এনে বাস কথাটি বলবার। কিংবা কেউ যদি পশ্চিম বলেন, পশ্চিম, তাকে চেষ্টা করতে হয় জিভের এই জিভটাকে পেছনে নিয়ে গিয়ে পশ্চিম বলা। ঠিক সেই রকমই আঞ্চলিকতায় একটা সুর থাকে, আঞ্চলিকতায় কতগুলো শব্দের অন্য অন্য রকম উচ্চারণ থাকে। আবৃত্তি করতে গেলে এই জায়গাগুলো প্রমিত বাংলার উচ্চারণটা
আয়ত্ত করে নিতেই হবে, এটা না নিলে হবে না। ঠিক যেমন করে আমি বলবো, আঞ্চলিক কবিতা যারা বলেন, অনেক সময় শহুরে মানুষরা আঞ্চলিক কবিতা বলার সময় একেবারেই খেয়াল করেন না ঠিক কোন অঞ্চলের কথা, সেই ভাষা গোষ্ঠীর মানুষ কি ফোনেটিক্সে কেমন করে কথাগুলো বলেন। তাদের মনে হয় বাঁকুড়া, পুরুলিয়া, অমুক তমুক মিলিয়ে রাঢ় অঞ্চলের বোধহয় একটাই ভাষা, এবং সেটি দিয়েই তারা সমস্তটা বাজিমাত করতে চান। তা তো একেবারেই নয়, এবং নয় বলেই সেই অঞ্চলের মানুষরা কিন্তু আহত হন। পূর্ববঙ্গের ভাষার ক্ষেত্রেও আহত হন তারা। সমস্ত পূর্ব বাংলা একরকম ভাষায় কথা বলে না, নানান উপভাষায় পূর্ব বাংলা, পূর্ব বাংলার মানুষরা কথা বলে। কাজেই যে আঞ্চলিক ভাষা নিয়েই আপনি কাজ করুন না কেন, সেই ভাষাটি জানুন, তার ফোনেটিক্স জানুন, তার সুর জানুন, সেটা করুন। ঠিক তেমনি যদি মান্য বাংলা নিয়ে করতে চান, তাহলে প্রমিত বাংলাটি আপনাকে আয়ত্ত করে তবে আবৃত্তি, সেটি করেছেন অনেকে, সে কাজটি কিন্তু করেছেন। প্রথিত যশা আবৃত্তি শিল্পীদের অনেকেই কিন্তু সেই কাজটি করেছেন। ম্যাম, আমি লাস্ট প্রশ্ন আর কি, তবে অনেকগুলো রয়েছে, আমাদের সময় দেখতে গিয়ে আর কি। শিশুদের আবৃত্তি শেখানোর একেবারে প্রথমে কোন কোন দিকগুলো বাবা মা সচেতন থাকবেন যদি একটু। শিশুদের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি বলবো যে বাড়িতে মায়ের কাছে বা বাবার কাছে একটি শিশু যদি প্রথম বলতে পারে, তাহলে বা বলতে পারবে কি করে, যদি বলতে শোনে তবেই তো পারবে। তো মা বাবা যদি একটু কবিতা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে শিশুর ছন্দের কানটি তৈরি করে দেওয়া। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, এটা আমরা ছোটবেলা থেকে সবাই শুনি। বা এরম অজস্র, বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, এরকম অজস্র ছন্দ, নানান রকম ছন্দ একটা শিশুর কানে দেওয়া দরকার। আর কবিতা শেখানোর জন্য জোর না করে দেখা দরকার তার কি এগুলো শুনে ভেতর থেকে ইচ্ছে জাগছে যে হ্যাঁ আমিও ওরকম করে বলবো। সাধারণত শিশুরা কবিতা বলে বাবা মায়ের ইচ্ছে, তাই জন্য ভীষণ বেজার হতে দেখেছি প্রচুর শিশুকে। সে মনের আনন্দে অন্য কাজ করতে ভালোবাসছে, কবিতা বলতে গেলেই তার মুখটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা বলেছে অতএব কবিতা বলতেই হবে। তা নয়, এটা বড় ভুল পদ্ধতি। ছন্দের কানটা তৈরি করে দিন, যদি ওর কবিতা শেখার হয় আপনি সেই তাগিদটা তৈরি হবে। তারপর তাকে কারোর কাছে নিয়ে যান, যদি নিজেরা দিতে পারেন খুব ভালো, নয়তো কারোর কাছে। কিন্তু 6-7 বছর বয়স পর্যন্ত আমার মনে হয় বাবা মায়ের সান্নিধ্যে শেখাটাই সবচেয়ে ভালো। সুকন্যা সেনগুপ্ত বলছি। ম্যাম, আপনি যে হুমায়ুন আহমেদের কবিতা লেখাটি যেটা পড়লেন, হুমায়ুন আহমেদের যে লেখাটি পড়লেন, সেটি তো গদ্য, সেটি তো কবিতা নয়। এখন গদ্য কবিতা লেখা শুরু হওয়ার পর থেকে গদ্য আর কবিতার সীমারেখাটা অনেক লঘু হয়ে এসেছে, কিন্তু তবু গদ্য তো গদ্যই আর কবিতা তো কবিতাই। আর তাহলে হুমায়ুন আহমেদের এই লেখাটি গদ্য হিসেবে কেন চিহ্নিত হলো, কবিতা হিসেবে কেন নয়, যদি একটু বিস্তারিত ভাবে কোথায় পার্থক্যটা সেটা যদি একটু বুঝিয়ে দেন আর কি। আপনাকে একটা কথা বলি, এটি হুমায়ুন আহমেদের লেখা নয়, হুমায়ুন আজাদের লেখা। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এই বইটি কত নদী সরোবর একটি প্রবন্ধ গ্রন্থ। তার মধ্যে একটি অধ্যায় আমার পড়তে পড়তে মনে হয়েছে এটি প্রবন্ধের সমস্ত বেড়াজাল ভেঙে কবিতার সঙ্গে মিশে গেছে। সেই জন্য এটি আমি বাংলা ভাষার উদ্দেশ্যে, এটা আমার প্রণাম, তাই আমি কবিতা এটি পড়েছি। এটা গদ্য পদ্যের কোনো বেড়াজাল ভেবে পড়িনি। আর একটা কথা বলি, অনেক গদ্যের মধ্যেই এমন এমন উপাদান থাকে সেটি প্রায় কবিতার সমার্থক হয়ে ওঠে কখনো কখনো, তাই জন্য সেই রকম গদ্য কবিতার মঞ্চে মানুষ পড়ে। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সাদ্দাম, হ্যাঁ স্যার, আমরা অনুষ্ঠানটিকে এবারে শেষ করে আনবো, কারণ দীর্ঘ সময় ধরে আমরা এই আলোচনা পর্ব এবং কর্মশালা চালিয়ে গেলাম। যেটি বলার সেটি হচ্ছে যে মানে আজকের এই আলোচনা সভা এবং কর্মশালা
শুধু মনোজ্ঞই হলো না, এটা আমাদের সমৃদ্ধ করলো, এতে কোনো সন্দেহ নেই। রত্নাদির প্রতি আমাদের কলেজের পক্ষ থেকে, বিশেষ করে বাংলা বিভাগের পক্ষ থেকে এবং আইকিউএসির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। কেননা এইরকম একটি অনুষ্ঠানের যে সার কিভাবে বেরিয়ে আসতে পারে, একটা শিরোনাম দিলেই যে একটা অনুষ্ঠান তার চেহারা পায়, এমন অনেক সময় আমরা দেখেছি হয় না। কিন্তু এটা যে কি চমৎকার বেরিয়ে এলো, এটা আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি রত্নাদিকে। আমি জানি রত্নাদি বহু অনুষ্ঠান করেছেন, বহু মূল্যবান অনুষ্ঠান করেছেন আমাদের আকাশবাণীতে, দূরদর্শনে এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলে, এবং সেখানে প্রচুর মূল্যবান অনুষ্ঠান আছে। এটিও একটি অত্যন্ত মূল্যবান অনুষ্ঠান, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আশা করব যে আগামী দিনে কোনো বিশেষ আলোচনা চক্রে, কবিতা আবৃত্তি ইত্যাদি বিষয়ক আলোচনা চক্রে আমরা রত্নাদিকে পাবো, এবং পেলে আমরা সমৃদ্ধ তো হবই, একই সঙ্গে ছাত্রছাত্রীরাও সমৃদ্ধ হবে, আজকেও হয়েছে। তাই আইকিউএসি এবং বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে নেতাজি নগর কলেজের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রত্নাদিকে। এবং একই সঙ্গে আমরা আহ্বানও করে রাখছি যে আগামী দিনে যখন এইরকম অতিমারির পরিবেশ কেটে যাবে, এই আশা তো আমরা করবই, তখন তিনি আমাদের মধ্যে আসবেন এবং আরো অনেক মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। আজকে আর আমরা বেশি সময় নিচ্ছি না, রত্নাদিকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমি আমার তরফ থেকে আপনার কথাটা ব্রেক। আমার পক্ষ থেকে শুধু একটি কথা বলছি, আমি আমার পক্ষ থেকে শুধু একটি কথা বলছি যে আজকে উপস্থিত যারা সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তারা এতক্ষণ ধৈর্য ধরে কথা শুনেছেন, প্রশ্ন করেছেন, এবং নেতাজি নগর কলেজের বাংলা বিভাগ এবং আইকিউএসি যৌথ উদ্যোগ যারা এই উদ্যোগ করেছেন, তারা আমাকে ঋণী করে রাখলেন কোথায়। অনেক রকম অভিজ্ঞতা জীবনে হয়েছে, কিন্তু আজকের এই নতুন অভিজ্ঞতায় তারা আমাকে প্রথম বরণ করলেন, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বড্ড ভালো এই সময়টি কাটালাম। আমরা অত্যন্ত ভালো সময় কাটিয়েছি রত্নাদি, আপনার উপস্থিতি আমাদের সবসময় সমৃদ্ধ করে। আমি তো বহু জায়গায় আপনাকে নানাভাবে পেয়েছি, যারা এখানে আমার ছাত্রছাত্রীরা আছেন, এমনকি অনেক অধ্যাপক অধ্যাপিকাও আমার কলেজের আছেন যারা হয়তো অতটা সময় আপনাকে পাননি, কিন্তু আমি নানা জায়গায় পেয়েছি। ফলে তারা আজকে সমৃদ্ধ হয়েছে এবং আমার কলেজ এবং অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক ছাত্রছাত্রী আছে তারা সমৃদ্ধ হয়েছে। এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, যে কারণে আপনাকে অজস্র ধন্যবাদ। এবং আপনি আসবেন আমাদের মধ্যে এর পরেও আবার, এই আশা রেখে আজকে আমরা এই আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা চক্র শেষ করছি। নমস্কার।